করি ক্লাস করি দেন হচ্ছে আপনাদের কোনো কোয়েরি থাকলে এটা না আমরা ডিসকাস করি, যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে 2 আওয়ার্স 7:30 to 9:30 এর মধ্যে 1.5 ঘন্টা হচ্ছে আমাদের লেকচার থাকবে, আর বাকি আধা ঘন্টা হয়তো অ্যাটেন্ডেন্স এবং অন্যান্য কাজে চলে যাবে। সো আমরা আগে মনোযোগ দিয়ে ক্লাসটা করি। হ্যাঁ, ওকে। সো আমি ক্লাস ভিডিও অন করেছি, ক্লাস ভিডিও হচ্ছে, আর হচ্ছে আমাদের ক্লাসটা আমরা শুরু করবো। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, স্কিলের উপর প্রথম ক্লাস। আমাদের এই কোর্সে আমি গত ক্লাসে ডিসকাস করেছি, প্রথমে আমরা হচ্ছে একটু বেসিক HTML CSS শিখবো। যদিও আমাদের এই কোর্সটা হচ্ছে ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস ফোকাসড, মানে ওয়ার্ডপ্রেসের উপরে ফুল কোর্সটা থাকবে, বাট শুরুতে আমার কিছু HTML CSS জানা দরকার প্রপারলি ক্লায়েন্টের কাজ করার জন্য বা কাস্টমাইজেশনটা আরও ইনডেপথে করার জন্য। এমন না যে আপনি HTML CSS না পারলে কাস্টমাইজেশন পারবেন না, এমন না, আপনি পারবেন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন পারবেন, ফুল একটা ওয়েবসাইট বানাতে পারবেন। বাট আপনি যদি এই বেসিক CSSটা জানেন, HTML CSS এবং ওয়েব ডিজাইনটা জানেন, তাহলে আপনার জন্য অনেক বেনিফিটেড হবেন, আপনি আপনার জন্য হেল্পফুল হবে কাজ করতে। পারফেক্ট ওয়েবসাইট বানাতে গেলে অবশ্যই HTML CSS লাগে। আগে একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপরে কোনো কোশ্চেন করলে করবেন, অ্যান্সার দিবেন। ওকে, মাঝখানে ইন্টারাপ্ট করবেন। ওকে, সো এর জন্য হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে আমরা আগে HTML CSS শিখবো, শিখে হচ্ছে আমরা কিছু প্রজেক্ট করব, তারপর হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওকে, সো আমাদের আজকের ক্লাস আমরা একটু করি অ্যাডমিট। ওকে, আমার মনে হয় অলরেডি সবাই জয়েন করেছেন 33। সো আমরা ক্লাসটা শুরু করতে পারি। হ্যাঁ, সো আমি একবার স্কেচ থেকে দেখাচ্ছি, আপনারা হচ্ছে ফোল্ডার কিভাবে ক্রিয়েট করেন। জাস্ট হচ্ছে আপনারা আজকের ক্লাসের জন্য আমরা একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করলাম, আমরা একটা নাম দিতে পারি ফার্স্ট ক্লাস, আর যেহেতু আমাদের ব্যাচের নাম হচ্ছে 167 আমরা এটা লিখে রাখলাম। হ্যাঁ, জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ওকে, সো ফোল্ডারটা ওপেন করি। ওকে, ফোল্ডারটা ওপেন করলাম। এখন আমরা হচ্ছে এখানে একটা ফাইল ক্রিয়েট করবো। ওকে, সো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটা ফাইলের নাম লিখি, জাস্ট লিখলাম। হ্যাঁ, index.html। এখানে HTML-টা হচ্ছে একটা এক্সটেনশন। এক্সটেনশন মানে কি, লাইক হচ্ছে আপনি অডিও ভিডিও দেখেন, অডিওতে এক্সটেনশন .mp3 একটা এক্সটেনশন, ভিডিওতে .mp4 একটা এক্সটেনশন, বা আপনি মাইক্রোসফট অফিসে যখন কাজ করবেন ওয়ার্ডের একটা এক্সটেনশন আছে .doc বা .docx বা .ppt বা .xl, এগুলো হচ্ছে এক একটা এক্সটেনশন। হ্যাঁ, সো আপনি যখন কাজ করবেন একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কম্পিউটারে যেন এই এক্সটেনশন ফাইলটা শো করা থাকে। হ্যাঁ, কেন বললাম, কারণ আপনি যদি দেখেন আমি এখান থেকে ভিউতে গেলাম, ভিউতে গিয়ে যদি আমি ফাইল নাম এক্সটেনশনটা আনচেক করা অবস্থা থাকে, আমি যদি আবার একটা ফাইল ক্রিয়েট করি index.html, এবার কিন্তু আমার এটার এক্সটেনশন HTML না, এটার এক্সটেনশনটা এখন কিন্তু HTML না, এটা এক্সটেনশনটা এখন কিন্তু টেক্সট ডকুমেন্টে আছে। আমি যদি আবার এটা চেক দিই, দেখেন .txt। সো আমার এক্সটেনশনটা যদি চেক না করা থাকে তাহলে কিন্তু আমি বুঝবো না অ্যাকচুয়ালি আমি ফাইলটা যে ক্রিয়েট করলাম এটা এক্সটেনশনটা কি। সো দ্যাটস ওয়াই আমাকে ফাইল এক্সটেনশনটা অবশ্যই চেক মার্ক থাকতে হবে। এখান থেকেও চেক মার্ক করতে পারেন, অথবা আপনারা অপশনে গিয়ে ভিউতে গিয়ে এই যে এখানে দেখেন হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটা যদি চেক করা থাকে এটাকে আনচেক করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন, তাহলে আপনার ফাইল নাম এক্সটেনশনটা আপনি দেখতে পারবেন। সবাই কি ক্লিয়ার কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং একটা ফাইল ক্রিয়েট করতে হয়? জাস্ট চ্যাট বক্সে রেসপন্স করেন তাহলে হবে। ওকে, সবাইকে রেসপন্স করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো এটা হচ্ছে আমার একটা এক্সটেনশন। এবার আমি এই ফাইলটা একটা কোড এডিটর ওপেন করব। হ্যাঁ, সো কোড এডিটর ওপেন করার জন্য আমাকে একটা কোড এডিটর ডাউনলোড করতে হবে। সো অনেকগুলো কোড এডিটর পাওয়া যায়, আমি মনে করেন কি কি কোড এডিটর আছে, যেমন হচ্ছে brackets.io, এটা একটা কোড এডিটর। তারপরে আছে আপনার নোটপ্যাড প্লাস প্লাস, এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এটাও আর একটা কোড এডিটর। তারপরে আছে আপনার হচ্ছে ভিজুয়াল স্টুডিও, এটা আর একটা কোড এডিটর। হ্যাঁ, এগুলো সবগুলোই আপনারা সেম কাজ করে, আপনার
আপনি যে ফাইলটা ক্রিয়েট করেছেন এই যে কোনো একটা ফাইল নিয়ে আপনি এই কোড এডিটরে কাজ করতে পারেন, এগুলোকে আইডিএমও বলা হয়। সো আপনার যেটা পছন্দ আপনি সেটা ইউজ করতে পারেন। আমি বেসিক্যালি ফ্রন্ট এন্ডের জন্য আমি সাবলাইম প্লাস প্লাসটা ইউজ করি, সাবলাইম টেক্সট 3 এই কোড এডিটরটা ইউজ করি। আপনারা সাবলাইম টেক্সট 3 লিখে সার্চ দিলে হবে, তারপরে ডাউনলোড সাবলাইম টেক্সটে যাবেন, এখানে গিয়ে আপনার যদি অপারেটিং সিস্টেম লিনাক্স হয় তাহলে লিনাক্সটা ডাউনলোড করবেন, যদি ম্যাক হয় তাহলে ওএস এক্সটা ডাউনলোড করবেন, আর যদি আপনার উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজটা ডাউনলোড করবেন। ওকে, সো উইন্ডোজ 64 বিটে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন। সো ডাউনলোডে ক্লিক করার পরে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। সো আমি আর ডাউনলোড করলাম না, আমি এটা ক্যান্সেল দিয়ে দিই, আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে। ডাউনলোড করার পরে আপনাকে জাস্ট হচ্ছে ফাইলটা ওপেন করে .exe ফাইলটাকে রান করবেন। সো আশা করি একটা সফটওয়্যার কীভাবে কম্পিউটার ইনস্টল করতে হয় এটা আপনারা জানেন, যে কোনোটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। আমি নর্মালি ওয়েব ডিজাইনের সাবলাইম ইউজ করি, আর হচ্ছে রিঅ্যাক্টের ক্ষেত্রে আমি ভিজুয়াল কোড স্টুডিও ইউজ করি, আমি দুটো ইউজ করি, সাবলাইম এবং ভিজুয়াল স্টুডিও। তাহলে আপনাদের সফটওয়্যারটা কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন বুঝতে পেরেছেন সবাই? পারবেন ডাউনলোড করতে? ওকে, আচ্ছা, ডাউনলোড করা হয়ে গেলে আপনাকে এরপরে চলে যেতে হবে আপনার কম্পিউটারে। কম্পিউটার থেকে এখানে এই যে স্টার্ট অপশনে গেলে আপনি দেখতে পারবেন এই যে সাবলাইম টেক্সট 3, এটা ইচ্ছা করলে আপনি ক্লিক করলে ওপেন হবে। আপনি এটাকে যদি ক্লিক করেন এই যে সাবলাইম টেক্সট 3, দেখেন কোড এডিটরটা কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এটা একভাবে করতে পারেন, আমি বেশ কিছু প্রসেস দেখাচ্ছি। হ্যাঁ, তারপর অথবা আপনি এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এই যে ওপেন উইথ দেন। প্রথমবার কিন্তু আপনার এখানে সাবলাইম টেক্সটটা শো করবে না। হ্যাঁ, আমার এটা আমি ফ্রিকোয়েন্টলি ওপেন করে দেখে এখানে শো করছে, আপনার কিন্তু শো নাও করতে পারে। তখন আপনি জাস্ট ওপেন উইথে গিয়ে এখানে চুজ অ্যানাদার অ্যাপে ক্লিক করবেন। চুজ অ্যানাদার অ্যাপে ক্লিক করার পরে দেখেন এখানে আদার অপশনে সাবলাইমটা আসছে, আপনার ক্ষেত্রে আসবে না কারণ প্রথমবার এটা আসে না। মোর অ্যাপসে ক্লিক করবেন, মোর অ্যাপসে ক্লিক করলেও দেখবেন না আসার পসিবিলিটিটাই বেশি, প্রথমবার, জাস্ট ফার্স্ট টাইমের কথা বলতেছি। তখন আপনি লুক ফর অ্যানাদার অ্যাপ অন দিস পিসিতে ক্লিক করেন। ক্লিক করার পরে এবার দেখেন আপনার লোকাল আপনি যে ড্রাইভে সাবলাইম টেক্সটটা ওপেন ইনস্টল করেছেন, সেটা হোক সি ড্রাইভ হোক অথবা ডি ড্রাইভ হোক, যে ড্রাইভে করেছেন সেই ড্রাইভটা আপনি ওপেন করবেন। হ্যাঁ, সি ড্রাইভ হলে সি ড্রাইভ, ডি ড্রাইভ হলে ডি ড্রাইভ, সেটার প্রোগ্রাম ফাইলস ফোল্ডারের ভিতরে গেলে আপনি দেখবেন আপনার সাবলাইম টেক্সটটা এখানে পাবেন। এখান থেকে আপনি সাবলাইম টেক্সটটা সিলেক্ট করে ওপেন করলে আপনার কোড এডিটরটা কিন্তু ওপেন হয়ে গেছে, দেখেন ফার্স্ট ক্লাস 167। সো এভাবেও আপনি করতে পারেন, অথবা এখান থেকে আমি আবারও দেখাই, সাবলাইম টেক্সটটা ওপেন করলাম, এখান থেকে আমি ফাইলে গিয়ে ওপেন ফোল্ডারে গেলাম। আমার আজকের প্রজেক্ট ফোল্ডারের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস 167, এই ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি আগেরটা রিমুভ করে দেই। এই যে index.html ফাইল, এই ফাইলটাকে আমি সিলেক্ট করি, তাহলে আমার প্রজেক্ট ফোল্ডারটা আমার কোড এডিটরে ওপেন হয়ে গেল। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বুঝতে পেরেছেন? একটু কথাটা কেটে আসে। এটা কি সবার ক্ষেত্রে সেম? সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ভাই, কেটে কেটে জি ভাই, জি কথাটা একটু আবার বলতে হবে। কেটে কেটে আসছে ভাই। আচ্ছা, ওকে, আমি আবার একটু বলি। আপনার যখন আপনি এই কোড এডিটরটা ইনস্টল করবেন, এখন কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। জি, এখন ওকে, সো জাস্ট হচ্ছে আপনি যখন কোড এডিটরটা ইনস্টল করবেন, কোড এডিটর ইনস্টল করার পরে আপনার উইন্ডোজে স্টার্ট অপশনে যাবেন। এখান থেকে আপনি যে এডিটরটা ইনস্টল করছেন সেই এডিটরটা ওপেন করবেন। লাইক হচ্ছে আমি সাবলাইম টেক্সট 3 ওপেন করেছি, আমি সাবলাইম টেক্সট 3 ইনস্টল করেছি, আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমি এবার আমার প্রজেক্ট ফোল্ডারটা আমি চাচ্ছি কোড এডিটর ওপেন করতে। এখান থেকে আমি ওপেন ফোল্ডারে যাব। সো ওপেন ফোল্ডারে যাওয়ার পরে আমার আজকের ক্লাসের প্রজেক্ট ফোল্ডারের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস 167। ফোল্ডারটা সিলেক্ট করব জাস্ট, হ্যাঁ, ডাবল ক্লিক করব না, সিলেক্ট করে আমি ফোল্ডারটা ওপেন করব, দ্যাটস ইট। তারপর হচ্ছে আমি আমার যে ফাইলটা ক্রিয়েট করেছি ইন্ডেক্স ফাইল, সেই ফাইলটা সিলেক্ট করব। এই যে এখানে যখন index.html লেখাটা আসবে, মানে আপনি যে নামে ফাইলটা ক্রিয়েট করেছেন সেই ফাইলটা যখন আসবে এখানে, তখন বুঝবেন আপনার প্রজেক্ট ফোল্ডারের সাথে কোড এডিটরটা প্রপারলি ইন্টিগ্রেট হয়েছে।
এখন কি ক্লিয়ার? জি ওকে ওকে, সো আমরা এই ফাইলটা রিমুভ করে দিই। ওকে, সো index.html ফাইল, তাই না? আচ্ছা, সো এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, আমি যে আজকে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের নামে ফাইলটার নাম দিয়েছিলাম index.html, ওয়াই? এটা আপনাদের কোশ্চেন থাকতেই পারে যে হোয়াই index.html। এটা তো আমি যে কোনো কিছুই দিতে পারতাম, লাইক হচ্ছে যে কোনো কিছু home.html বা ফার্স্ট ক্লাস.html বা আমি যা আমার নাম দিয়েও দিতে পারতাম .html। হোয়াই index.html? কেউ কি বলতে পারবেন? এনিওয়ান? আচ্ছা, মাহবুব শাওন বলেছেন একটা ওয়েবসাইটে ইন্ডেক্স ফাইলটা আগে চিনে বা রান করে, মানে এটার মাধ্যমে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এটা আসলে একটা ওয়েব যদি রান করতে চাই, সেক্ষেত্রে সে প্রথম মানে বাই ডিফল্ট সে ইন্ডেক্স ফাইলটা থেকেই তার সবকিছু শুরু হয়, বা ইন্ডেক্স ফাইলগুলোতেই সবকিছু সিঙ্কিং বা লাইন আপ করা থাকে। হ্যাঁ, আপনারটা কাছাকাছি ঠিক আছে। আর কেউ বলবেন? আচ্ছা, আমি বলি, রেজা করিম কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা রেজা করিম, আপনার নয়েজ হচ্ছে, আপনি মিউট করেন, শুনতে পাচ্ছি না। আপনি আগে ঠিক করেন, তারপরে কথা আবার বলেন। আচ্ছা, আমি একটু বলে নিই। হ্যাঁ, এটা নর্মাল একটা কোশ্চেন, আপনাকে কেউ বলতেই পারে, লাইক খুবই বেসিক কোশ্চেন। হ্যাঁ, সো বলতে পারে যে ইন্ডেক্স ফাইলটা কেন। সো মনে করেন, জাস্ট চিন্তা করেন, আপনি যখন আপনার ইউনিভার্সিটির কোনো একটা ওয়েবসাইটে বা আপনার নিজের ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান, প্রথম কোন পেজটা দেখতে পান? হোম পেজ, তাই না? বা যে কোনো একটা ওয়েবসাইটে গেলে প্রথম কোন পেজটা আমরা দেখতে পাই? আমাদের মেইন পেজ বা হোম পেজটা। ইন্ডেক্স মানে হচ্ছে সূচিপত্র, তাই না? সো আপনার এই ওয়েবসাইটটা তো আমি এখন হয়তো আমি আমার কম্পিউটারে একটা লোকাল সার্ভারে আমি এটা রান করলাম, বা আমি আমার কম্পিউটার কোনো সার্ভারে এটা রান করিনি, জাস্ট হচ্ছে নর্মাল একটা index.html রেখে কোড এডিটরের মাধ্যমে আমি ব্রাউজারে ওপেন করব। বাট আমি ইন দ্য এন্ড যখন আমি একটা ফাইনালি একটা প্রোডাক্ট আউটপুট করব, তখন কিন্তু আমার এই ওয়েবসাইটটা আমি একটা সার্ভারে আপলোড করে তারপরে রান করব, তাই না? লাইক হচ্ছে www.xyz.com, ওই ডোমেনে গিয়ে ওয়েবসাইটটা রান হবে। সো আপনি যে সার্ভারে ওয়েবসাইটটা আপলোড করবেন, সার্ভার বুঝে যে ইন্ডেক্স মানে হচ্ছে হোম ফাইল, বা তার হোম পেজটাকে ইন্ডেক্স ফাইলটা বলে। সো একটা প্রজেক্ট যখন আপনি আপলোড করবেন একটা সার্ভারে, তখন সার্ভার দেখবে আপনার ওইখানে হোম বা ইন্ডেক্স ডট নামে কোনো পেজ আছে কিনা। যখন কোনো পেজ ইন্ডেক্স নামে থাকে, সেই পেজটা সে ফার্স্টে রান করে, দেন এই ইন্ডেক্স পেজ থেকে আপনি বাকি অন্যান্য পেজে যেন যেতে পারেন। দ্যাটস ওয়াই index.html নামে আমি আজকের পেজটা ক্রিয়েট করলাম। এটা মানে হচ্ছে আমার ওয়েবসাইটের হোম পেজটাকে মেন করে। সবাইকে ক্লিয়ার? ওকে, সো আমি ইন্ডেক্স নামে করলাম, তাই না? ওকে ফাইন। সো আজকের ক্লাসের টপিকস হচ্ছে একবারে বেসিক HTML। আমরা আজকে HTML শিখবো। হোয়াট ইজ HTML কি, HTML কিভাবে কাজ করে, HTML এর ট্যাগ, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। মোটামুটি HTML নিয়ে আমরা একটা ফুল ক্লাস করবো। হ্যাঁ, আজকে কোনো আমরা ডিজাইনে যাবো না, CSS এ যাবো না। সো HTML মানে কি? HTML মানে কি? আমরা জানি HTML মানে হচ্ছে হাইপার টেক্সট, কি বলেন, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটা জিনিস মাথায় রাখবেন, HTML কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বা CSS কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। অনেকে অনেক সময় বলেন যে ওয়েবসাইটে যদি বলে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, HTML CSS কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, হুইচ ইজ রং। HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনার ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচারটা বা লেয়ারটা দিবে হচ্ছে HTML। জিনিসটা কল্পনা করেন একটা হিউম্যান বডির সাথে, লাইক হচ্ছে হিউম্যান বডির ভিতরে কি থাকে, একটা স্কেলেটন থাকে বা কঙ্কাল। এই কঙ্কালটা কি করে? আপনার একটা স্ট্রাকচার দেয়, লাইক হচ্ছে আপনার এই শরীরের ভিতরের একটা কাঠামো প্রদান করে। এই কাঠামোর চারপাশে তারপরে আপনার কি থাকে, চোখ, কান, চামড়া, চুল, এগুলো হচ্ছে আপনার ডেকোরেশনের কাজগুলো করে।
সো ওয়েবে এই যে কঙ্কালটা ওয়েবের ভাষায় এটাকে বলা হয় HTML। ক্লিয়ার? সো HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার প্রোভাইড করে বা লেআউট প্রোভাইড করে। ওকে, সো HTML কিভাবে লিখতে হয়, আমি একটা লেফট অ্যাঙ্গেল সাইন দিলাম, তারপর আমি স্মল লেটারে লিখলাম HTML, বা আমি একটা কাজ করি লেফট অ্যাঙ্গেল সাইন দিলাম, একটা রাইট অ্যাঙ্গেল সাইন দিলাম, তারপর আমি একটা এক্সক্লেমেটরি সাইন দিলাম, তারপর আমি লিখলাম ডক টাইপ, তারপর আমি লিখলাম HTML, ডক টাইপ HTML, তারপর আমি কি করলাম আবার একটা লেফট অ্যাঙ্গেল সাইন রাইট অ্যাঙ্গেল সাইন, এখানে আমি লিখলাম HTML, নিচে যায় আবার একটা লেফট অ্যাঙ্গেল সাইন একটা রাইট অ্যাঙ্গেল সাইন, এখানে আমি লিখলাম আবার HTML। সো প্রথমে আমি HTML লিখলাম, লাস্টে HTML, এই দুটো HTML এর মাঝখানে আমি লাস্টের HTML আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম। ওকে, এই ফার্স্টের HTML আর এই HTML এর মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, একটা জাস্ট স্ল্যাশের মধ্যে পার্থক্য, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ আর এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। তারপরে আমি এর ভিতরে আবার একটা লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিলাম, এর ভিতরে আমি লিখলাম হেড, আবার একটা লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিলাম, এর ভিতরে আমি লিখলাম হেড। ঠিক আছে, আবার একটা লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল লিখলাম, এর ভিতরে আমি লিখলাম বডি, আবার লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, এর ভিতরে লিখলাম বডি, আর লাস্টের বডির আগে আমি একটা স্ল্যাশ দিলাম। এই হচ্ছে আমার একটা বেসিক স্ট্রাকচার। ওকে, সো এই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে কি মিন করতেছে আমি একটু বলি। হ্যাঁ, এই ডক টাইপ HTML এটা মানে হচ্ছে আমি যে ডকুমেন্টটা লিখলাম, এই যে আমি একটা কম্পিউটারে একটা ফোল্ডার ক্রিয়েট করে একটা ফাইল ক্রিয়েট করলাম, এই ফাইলটা কি এটা তো আমার সার্ভারকে বোঝাতে হবে। এটা মানে হচ্ছে আমার একটা HTML এর ডকুমেন্ট। কম্পিউটার কি, কম্পিউটার হচ্ছে একটা বোকার বাক্স, কম্পিউটারকে আপনি যা বলবেন সে তাই করবে, সে কিন্তু নিজে থেকে কিছু করতে পারবে না, তাই না? আপনি ওকে যদি বলেন 1 + 1 = 2, তাহলে সে 1 + 1 = 2 দিবে, সে কিন্তু নিজে থেকে কিছু করতে পারবে না। হ্যাঁ, AI বা মেশিন লার্নিংয়ে আস্তে আস্তে তাকে যখন ইনপুট দিতে থাকে তখন সে নিজে থেকে করতে পারে, বাট এটা একটা ডিফারেন্ট সেক্টর। সো দ্যাটস আমার এই কম্পিউটারের সার্ভারকে বোঝাতে হবে যে আমি যে ডকুমেন্টটা ক্রিয়েট করেছি এটা একটা HTML এর 5 এর একটা ডকুমেন্টস। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ওকে, জি ভাই ক্লিয়ার। ওকে, ওকে, সো এবার আমি হচ্ছে এখানে একটা HTML ট্যাগ লিখলাম আর এখানে একটা HTML ট্যাগ লিখলাম। এই দুটো ট্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। আপনি যখনই কোনো একটা ট্যাগ লিখবেন সাথে সাথে সেই ট্যাগটা ক্লোজ করবেন, ক্লোজ না করে আপনি এর ভিতরে কোড করবেন না। কেন? কারণ এখন হয়তো আমি 10 লাইন 20 লাইন কোড লিখলাম, একটা সময় হয়তো আমাকে 2000-3000 লাইন কোড লিখতে হয়। তো আমি ট্যাগ ওপেন করে যাব আর ইন দ্য এন্ড যে সব ক্লোজ করবো, তাহলে কিন্তু আমি কখনো এটা কমন সেন্স কি বলে পারবো না। তো আমাকে সবসময় মনে রাখতে হবে আমি যখনই কোনো একটা ট্যাগ ওপেন করবো সাথে সাথে সেই ট্যাগটা ক্লোজ করবো। সব ট্যাগে কি ক্লোজিং ট্যাগ থাকবে? না, সব ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকবে না, বাট আমরা জানবো স্টেপ বাই স্টেপ কোন কোন ট্যাগের ক্লোজিং। মোটামুটি 95% ট্যাগেরই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে। এই যে আমি HTML লিখলাম এগুলোকে বলা হয় HTML ট্যাগ। হেড লিখলাম এটাকে বলা হয় হেড ট্যাগ, বডি লিখলাম এটাকে বলা হয় বডি ট্যাগ। তো হেড ট্যাগ এবং বডি ট্যাগের কাজ কি? এই হেড ট্যাগের ভিতরে আমি আবার আরেকটা ট্যাগ লিখলাম, নাম দিলাম টাইটেল, এটাকে আবার আমি ক্লোজ করি, দেখলাম। হ্যাঁ, এবার আমি এই পুরো ফাইলটাকে Ctrl+S দিয়ে সেভ করে ব্রাউজারে ওপেন করি। সো এখানে কি লেখা আসছে? index.html, পুরো ফাইলটা ফাঁকা, মানে কিচ্ছু নাই। আমি এবার এখানে লিখলাম ফার্স্ট ক্লাস HTML, লিখে Ctrl+S দিয়ে সেভ করলাম। সেভ করে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজারে দিতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। আগে ফার্স্ট হচ্ছে Ctrl+S দিয়ে সেভ করবেন, তারপর হচ্ছে রাইট ক্লিক করবেন, তারপর ওপেন ইন ব্রাউজার দিবেন। দিলে এই যে এখন একটা রিলোড দেন, দেখেন এখন আমার টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার এই ডকুমেন্টের টাইটেলটা আমি নাম দিলাম হচ্ছে ফার্স্ট ক্লাস HTML। এখন এই হেড ট্যাগ এবং বডি ট্যাগের কাজ কি? আবারও চলে যায় ওই যে আগের উদাহরণ,
কে যেন বলছেন ভয়েস ক্লিয়ার না, এটা কি সবার ক্ষেত্রে সেম প্রবলেম হচ্ছে? জি ভাইয়া জি করতে যাচ্ছি। ভাইয়া, মাঝে মাঝে কেটে যাচ্ছে। আচ্ছা, আমাকে জাস্ট একটা মিনিট সময় দেন, আমি একটু আবার রিকানেক্ট করি। ওকে, সো আমরা যে জায়গা ছিলাম যে এই হেড ট্যাগ এবং বডি ট্যাগের কাজ কি। সো আমরা আবার আমার আগের একটা উদাহরণে চলে যাই, যে উদাহরণটা দিয়ে শুরু করেছিলাম। হেড ট্যাগ এবং বডি ট্যাগের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ইন্টার কানেকশনের কাজগুলো, এই কাজগুলো থাকবে হেড ট্যাগের ভেতরে। লাইক হচ্ছে আপনি ওয়েবসাইটে কোনো একটা ফন্ট অ্যাড করতে চাচ্ছেন, বা ওয়েবসাইটের সাথে আপনার সিএসএস ফাইল অ্যাড করতে চাচ্ছেন, বা যে কোনো কিছু ইন্টার কানেকশনের কাজগুলো হচ্ছে এই হেড ট্যাগের ভিতরে থাকবে। বা জাভাস্ক্রিপ্টের ফাইল একটা লিঙ্ক আপ করতে চাচ্ছেন, বা গুগল ফর্মস অ্যাড করতে চাচ্ছেন, এই জিনিসগুলো থাকবে আপনার হেড ট্যাগে। আর বডি ট্যাগে থাকবে শুধুমাত্র আপনি আপনার ওয়েব পেজে যা দেখাতে চাচ্ছেন, মানে এই পেজে আপনি যা দেখাতে চাচ্ছেন সেটাই শুধুমাত্র আপনার বডি ট্যাগে থাকবে। লাইক হচ্ছে ওই যে হিউম্যান বডিতে আমরা যখন একটা ফুটবল দেখি, ফুটবল দেখলে আমাদের মাথায় আমাদের যে নিউরন বলে, সেটা কি বলে, যে একটা কিক মারতে, তাই না? এই যে আমাদের বডির সাথে হেডের যে একটা ইন্টার কানেকশনের কাজ, এই কাজটাই মনে করেন ওয়েবের ভাষায় হেড ট্যাগ করে। ইন্টার কানেকশনের কাজগুলি হচ্ছে হেড ট্যাগ করে থাকে। বুঝতে পারছেন হেড ট্যাগের কাজ? জি ভাই। ওকে, মাইক্রোফোনটা মিউট করে চ্যাট বক্সে বলেন, তাহলে হবে। ওকে, আচ্ছা, আর এই বডি ট্যাগের কাজ হচ্ছে আমার ওয়েব পেজে আমি যা দেখতে চাই। সো আমি আজকে আমাদের একটা প্রথম লাইন কোড লিখি। হ্যাঁ, আই হোপ এই পর্যন্ত সবাই ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এই বেসিক স্ট্রাকচারটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে HTML এর? ওকে, ঠিক আছে। এখন আমি হচ্ছে এখানে একটা H1 ট্যাগ লিখলাম, লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, লিখে আমি কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। সেভ করে আমি এখানে চলে আসি, দেখেন আমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কিন্তু চলে আসছে, তাই না? আচ্ছা, এই H1 হচ্ছে HTML এর একটা হেডিং ট্যাগ। HTML এর টোটাল হেডিং ট্যাগ কয়টা, কেউ বলতে পারবেন? জি ভাই, পারবো। 6টা ভাইয়া। ওকে, 6টা। 6টা। আচ্ছা, বারবার মাইক্রোফোনটা অন করতে হবে না, জাস্ট হচ্ছে আমি যদি কোশ্চেন করি চ্যাট বক্সে রিপ্লাই দিয়ে দিন তাহলে হবে। আচ্ছা, HTML এর হেডিং ট্যাগ হচ্ছে 6টা। সো প্রথমটা হচ্ছে H1, তাই না? সো আমি এখানে আরেকটা ট্যাগ লিখি H2। এখানে আমি লিখলাম দিস ইজ অ্যানাদার হেডিং ট্যাগ। কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। সো আমার H2 ট্যাগটা চলে আসলো। এবার আমি এরকম বাকি ট্যাগগুলো লিখি, H3 ট্যাগ, H4 ট্যাগ, H5 ট্যাগ, H6 ট্যাগ। দেখেন আমি কিন্তু একটা ট্যাগ যখন লিখছি ওপেন করছি, ক্লোজ করছি, তারপরে এর মাঝখানে লিখছি, তাই না? সো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। আমি এবার রিলোড দিই, দেখেন আমার 6টা ট্যাগ চলে আসলো, H1, H2, H3, H4, H5, H6। বলতে পারবেন এই 6টা ট্যাগের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা কোথায়? ফন্ট সাইজ, তাই না? তাদের সাইজের ডিফারেন্স। H1 ট্যাগের ফন্ট সাইজ সবচেয়ে বেশি 32 পিক্সেল, এবং H6 ট্যাগের ফন্ট সাইজ সবচেয়ে কম 16 পিক্সেল। সো আপনাদের এই জিনিসটা মনে রাখতে হবে, এই H1 থেকে H6 এই ট্যাগ 6টা হচ্ছে HTML এর ট্যাগ। এই 6টা ট্যাগের মধ্যে ডিফারেন্স হচ্ছে যত নিচে যাবে তত তাদের ফন্ট সাইজটা কমতে থাকবে। ওকে, ক্লিয়ার? তাহলে HTML এর হেডিং ট্যাগ কয়টা? 6টা। ওকে, সো এবার আমি আরেকটা ট্যাগ লিখি এখানে, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ বা পি ট্যাগ। সো এখানে আমি একটু কন্টেন্ট নিয়ে আসি। আচ্ছা, লরেম ইপসাম হচ্ছে আপনার ডামি কন্টেন্ট নেওয়ার একটা ওয়েবসাইট। লাইক হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে কিছু ডামি কন্টেন্ট, মানে প্র্যাকটিস পারপাসে কিছু ডামি কন্টেন্ট নিতে চাচ্ছেন, সেই জন্য আপনি এই লরেম ইপসাম ওয়েবসাইটটা ইউজ করতে পারেন।
কেন? কারণ হচ্ছে আমি যখন কাজ করব প্রফেশনালি, দেখা যাচ্ছে অনেক সময় অনেক প্রজেক্ট করতে গেলে আমার এই ওয়েবসাইটটা ব্রাউজার সার্ভারে আপলোড করতে হয়, তখন আমি নিশ্চয়ই এমন কোনো কন্টেন্ট নিব না। কন্টেন্ট মানে হচ্ছে আপনি ইমেজ বা টেক্সট, এমন কোনো ইমেজ বা টেক্সট আমি ইউজ করবো না যেগুলো কপিরাইট ক্লেম করতে পারে কেউ, হ্যাঁ, তাহলে আবার আমার ওয়েবসাইটটা ডাউন হয়ে যেতে পারে। সো আমি সবসময় ফ্রি কন্টেন্ট ইউজ করবো প্র্যাকটিস পারপাসে। আর যখন ক্লায়েন্টের কাজ করবো তখন তো ক্লায়েন্ট আমাকে কন্টেন্টস দিয়ে দেবে। ওকে, সো লরেম ইপসাম হচ্ছে টেক্সট নেওয়ার একটা ডামি কন্টেন্ট ওয়েবসাইট। সো আমি কন্টেন্টটা কপি করলাম Ctrl+C দিয়ে, আর এখানে এসে পেস্ট করলাম Ctrl+V দিয়ে, রিলোড দিলাম, তাহলে আমাদের এই ট্যাগটার কন্টেন্ট চলে আসছে। এই ট্যাগটার নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। সো আমি একটা কাজ করতে পারি, এই প্রত্যেক জায়গায় আমি একটু কমেন্টিং করে রাখতে পারি। একটা এক্সক্লেমেটরি সাইন দিলাম, 4টা ড্যাশ দিলাম, এখানে স্পেস দিলাম, লিখলাম দিস ইজ হেডিং ট্যাগ। এটা Ctrl+S দিয়ে সেভ কপি করলাম, Ctrl+C দিয়ে এখানে লিখলাম দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। কেন লিখলাম? দেখেন আমি এই যে জিনিসটা লিখলাম এটা কিন্তু রিলোড দিলে আসবে না, হ্যাঁ, আমার পেজে কিন্তু শো করতেছে না যে হেডিং ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে আমি এই জিনিসটা কেন লিখলাম? এটাকে বলা হয় কমেন্টিং করা। হ্যাঁ, এই জিনিসটা কেন লিখলাম? কারণ আমি যখন কাজ করব, প্রফেশনালি কাজ করব, আমি যখন কাজ করবো আমার চিন্তা ভাবনা থাকবে যেন আমি প্রফেশনালি কাজ করি, স্ট্যান্ডার্ড রুলস ফলো করে কাজ করি। সো এই জিনিসগুলো করার জন্য আমি আমার কোডটা লিখে দিব যে আমি কোথায় কি ইউজ করতেছি, যেন একটা নন টেকনিক্যাল পার্সন বা আরেকজন প্রোগ্রামার যেন আমার এই কোডটা দেখলে বুঝতে পারে যে আমি কোথায় কোন ট্যাগ ইউজ করলাম বা কোথায় কোন সেকশনের জন্য আমি কাজ করলাম। হ্যাঁ, সো সেই জন্য দেখে বুঝতে পারে যে এখানে আমি HTML এর হেডিং ট্যাগ ইউজ করলাম আর এখানে আমি HTML এর পি ট্যাগ ইউজ করলাম। বুঝা গেছে কেন আমি কমেন্টিং করব? ওকে, এবার আপনি দেখেন তাহলে এই জিনিসটা কোথায় পাবো। আমি এবার একটা জিনিস দেখাই আপনাদের। আপনারা একটু যে এখানে আসেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এই যে ভিউ পেজ সোর্সে আসেন। সো ভিউ পেজ সোর্সে আসলে কিন্তু আপনি দেখেন এই যে এখানে আপনি যে কোডগুলো লিখছেন, দেখেন একটু খেয়াল করেন, এখানে যে কোডগুলো লিখছেন এখানে কিন্তু সেম কোডগুলো চলে আসছে, তাই না? সো জাস্ট হচ্ছে রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স, বা আপনি এখান থেকে Ctrl+U ক্লিক করলেও হবে। হ্যাঁ, তাহলে এটার মাধ্যমে আপনি আপনার ফ্রন্ট এন্ড সাইডে বা ক্লায়েন্ট সাইডের কোডগুলো দেখতে পারবেন। মনে আছে আমি ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম ওয়েবসাইটে দুইটা পার্ট থাকে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডটাকে বলা হয় ক্লায়েন্ট সাইড আর ব্যাক এন্ডটাকে বলা হয় সার্ভার সাইড। আমি আমার ক্লায়েন্ট সাইডের কোড দেখতে পারবো বাট সার্ভার সাইডের কোড দেখতে পারবো না। ক্লিয়ার? ওকে, আচ্ছা। সো এবার আমি আরো কিছু ট্যাগ এখানে অ্যাড করি। এই যে লরেম ইপসাম লেখাটা আছে, তাই না? এই লরেম ইপসাম লেখাটাকে আমি একটু বোল্ড করতে চাচ্ছি। সো বোল্ড করার জন্য আমি এখানে লিখলাম এই যে বি ট্যাগ, ট্যাগ ওপেন করলাম, ট্যাগ ক্লোজ করলাম, দেখেন লেখাটা বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমি চাচ্ছি এই ডামি লেখাটা একটু উপরে দিতে, তাহলে আমি কোন ট্যাগ ইউজ করব? দেখেন আমি SUP মানে সাব আপার, রিলোড দিলাম, দেখেন এই ডামি টেক্সটটা কিন্তু আপনার, আমি একটু জুম করি, দেখেন এটা কিন্তু উপরে চলে গেছে। তারপর আমি চাচ্ছি এই ইন্ডাস্ট্রি লেখাটা নিচে নিয়ে আসতে, মানে এটা হচ্ছে ডাউন করতে, তাহলে আমি এখানে ইউজ করব সাব ভ্যালু আর কি। হ্যাঁ, একটু দেখি, সাবট্রাক্টটা ইউজ করলাম, আমি ইন্ডাস্ট্রি লেখাটা করে এখানে পেস্ট করলাম, সেভ। আচ্ছা সরি, আমি এই ইন্ডাস্ট্রি লেখাটা ডাউন করছি, এর জন্য বারবার এটা দেখতেছিলাম। ওকে, অ্যাকচুয়ালি আগেরটাই ঠিক ছিল, এই যে একটু স্পেস দিয়ে নেই, চেঞ্জ হয়েছে, বাট এই ইন্ডাস্ট্রি লেখাটা আমি করেছি, হ্যাঁ এটা না। ওকে, সো এটা হচ্ছে আমার ডাউন।
ওকে ডাউন, না না কাজ করছিল আগে আর কি, আমি এটাকে ফলো করছি না, অ্যাকচুয়ালি আমি চেঞ্জ করতেছিলাম এই লেখাটাকে। ওকে, সো তারপরে আমি চাচ্ছি কোনো একটা লেখাকে ইটালিক করতে। এই যে ইট হ্যাজ সার্ভড এই লেখাটাকে আমি চাচ্ছি ইটালিক করতে। তো এটার জন্য আমি আই ট্যাগ ইউজ করতে পারি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এই যে দেখেন ইট হ্যাজ সার্ভড লেখাটা ইটালিক চলে আসছে। তারপরে হচ্ছে আমি চাচ্ছি এই 5 centuries লেখাটা ডিলিট করতে, মানে ক্রস করতে। তাহলে আমি এখানে আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, ডেল ডিলিট, মানে রিমুভ হয়ে যাবে না, এটা হচ্ছে ক্রস হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা কোথায় বেশি দেখতে পান বলেন তো? এই যে এটার অ্যাপ্লিকেশনটা কোথায় বেশি দেখতে পান? নর্মালি হচ্ছে ই কমার্স ওয়েবসাইটে থাকে না, এই যে কোনো একটা টি শার্টের দাম 500 টাকা, ডিসকাউন্ট চলতেছে এখন 300 টাকা, তখন 500 টাকাটা ক্রস থাকে, তাই না? হ্যাঁ, সো এটা হচ্ছে আমরা ডিলিট ট্যাগ ইউজ করলাম। তারপরে আমি চাচ্ছি এই যে লেখাটা, এই যে ইট হ্যাজ পপুলারাইজ এই লেখাটা চাচ্ছি আমি একটা নিচের লাইন থেকে শুরু করতে। তো এখানে আমরা একটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি। দেখেন এই ব্রেক ট্যাগে কিন্তু আপনি শুধুমাত্র একটা সিঙ্গেল ট্যাগ ইউজ করছেন। হ্যাঁ, দেখেন লেখাটা কিন্তু পরবর্তী লাইনে চলে আসছে, মানে তাহলে আমি বলতে পারি ব্রেক একটা সিঙ্গেল ট্যাগ। ক্লিয়ার? যার কোনো শুধু ওপেনিং বা ক্লোজিং ট্যাগ দিলে হয় তাহলে সে কাজ করবে। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমাদের মোটামুটি আমরা এখানে অনেকগুলো ট্যাগ দেখলাম। এবার আরো কিছু ট্যাগ দেখি। এ পর্যন্ত কি ক্লিয়ার আপনারা? ওকে, আমি এখানে কিছু জিনিস দেখি। আচ্ছা, এখানে একটা দেখেন, একটা জিনিস দেখেন, এই যে এই লেখাগুলো আছে দেখেন লিস্ট আকারে। হ্যাঁ, একটার পর এরকম লেখা আছে, এই যে লিস্ট আকারে। ওকে, তারপরে আছে দেখেন এই যে এখানে একটা লোগো আছে, এখানে একটা বাটন আছে, এখানে একটা মেনু আছে। সো এই ওয়েবসাইটটা একটু যদি আমরা ফলো করি, এই যে নিচের জিনিসটা, এই যে দেখেন ফুটার পার্টে এখানে এই যে লিঙ্ক আকার আছে, তাই না? সো আমরা যদি এরকম এখানে একটা কাজ করতে চাই, ইউএল, হ্যাঁ, এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তারপরে এর ভিতরে আমরা একটা লিস্ট আইটেম রাখলাম বা এলআই ট্যাগ। এর ভিতরে আমি লিখলাম লাইক হচ্ছে অ্যাবাউট আস আওয়ার গেমস, লাইক হচ্ছে অ্যাবাউট আস, আরেকটা লিস্ট আইটেম লিখলাম, আরেকটা লিস্ট আইটেম লিখলাম কন্টাক্ট আস। ঠিক আছে, এবার এটাকে সেভ করে আমি এখানে রিলোড দেই। দেখেন এই যে অ্যাবাউট আস, আওয়ার সার্ভিস, কন্টাক্ট আস, এই তিনটা জিনিস কিন্তু আমার এখানে চলে আসছে। কিভাবে আসছে? আনঅর্ডারলি লিস্ট টাইপ আকারে আসছে। ইউএল ট্যাগের ভিতরে আমি কি করলাম? লিস্ট এলআই ট্যাগ ইউজ করলাম, এলআই ট্যাগের ভিতরে আমি আমার কন্টেন্টটা দিলাম। বুঝা গেল? ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট আর এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। এখন এই জিনিসটা আছে কি বুলেট আকারে, তাই না? তো আমি এখান থেকে এটার টাইপটা চেঞ্জ করি। এই যে দেখেন ট্যাগের ভিতরে আমি যখন কোনো কিছু লিখবো সেটাকে তখন আবার অ্যাট্রিবিউট বলবে। কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ অ্যাট্রিবিউট? ট্যাগের ভিতরে আমরা যে জিনিসটা লিখি সেটাকে অ্যাট্রিবিউট বলে। সো আমি এখানে টাইপ দিলাম, এটা তো বুলেট আছে, আমি এটাকে বললাম সার্কেল। দেখেন এটা আছে এখন বুলেট আকারে, রিলোড দেই, দেখেন এখন সার্কেল আকারে চলে আসছে। তারপর আমি টাইপটা দিলাম স্কোয়ার, দেখেন স্কোয়ার আকারে চলে আসছে। সো এভাবে আমি এটার টাইপ চেঞ্জ, কোনো একটা ট্যাগের অ্যাট্রিবিউটের মাধ্যমে তার টাইপটা আমি চেঞ্জ করতে পারি। বোঝা গেল ব্যাপারটা? ওকে, সো মনে করেন আবার আপনি চাচ্ছেন লিস্ট আকারে দিতে, 1 2 3 এই আকারে দিতে চাচ্ছেন, লিস্ট আইটেমে মানে অর্ডারলি দিতে চাচ্ছেন। একটু কিন্তু আপনি আনঅর্ডারলি ইউজ করছেন, এবার আপনি চাচ্ছেন অর্ডারলি ইউজ করতে। সো ওএল ট্যাগ ইউজ করেন, এর ভিতরে আপনি আবার লিস্ট আইটেম লেখেন, এবার এটাকে আপনি কপি পেস্ট করেন, বা এখানে আমি লিখি 1 2 3। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। দেখেন 1 2 3 এবার কিন্তু অর্ডারলি আসলো, কারণ
আগেরটা ছিল ইউএল ট্যাগের ভিতরে মানে আনঅর্ডারলি, আর এখনটা হচ্ছে ওএল ট্যাগের ভিতরে মানে অর্ডারলি। সো অর্ডারলি মানে দেখেন 1 2 3 এই আকারে আসছে। সো বর্তমানে এটার অর্ডারটা আছে 1 2 3 এই আকারে। আমি যদি এটা টাইপটা চেঞ্জ করতে চাই, টাইপ এবিসিডি আকারে আসবে, দেখেন টাইপ এবার এবিসিডি আকারে আসছে। আমি যদি চাচ্ছি এটা টাইপটা রোমান হরফে দিতে, দেখেন 1 2 3 এভাবে চলে আসছে। বুঝা গেছে ব্যাপারটা? জি ভাইয়া। সো লিস্ট আইটেম, সরি আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট ক্লিয়ার? জি স্যার বুঝছি। ওকে, আচ্ছা এবার আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি একটা জিনিস আপনাদেরকে বলছি, আমি তো আপনাদেরকে ক্লাসে দেখাবো, তার পাশাপাশি আপনাদেরকে কিন্তু সেলফ লার্নিং করতে হবে। হ্যাঁ, সো এই ওয়েবসাইটের নাম আমার মনে হয় আপনারা অলমোস্ট সবাই জানেন, যেহেতু আপনারা ওয়েব ডিজাইনের কোর্স করতে আসছেন, অ্যাটলিস্ট একবার হলেও ওয়েবসাইটটা ভিজিট করছেন। সো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই যে লার্ন এস্টিমেলে যাবেন। আমি বলতেছি না যে এটা পুরো সম্পূর্ণরূপে ফলো করতে, কারণ নতুন যারা আছেন এরা অনেক সময় এই ওয়েবসাইটে অনেক কিছু কমপ্লেক্স ওয়েতে দেওয়া। আমি চেষ্টা করবো আপনাদেরকে কোডিং একবারে ইজিলি ওয়েতে শেখানোর, বাট কিছু কিছু জিনিস আপনারা এখান থেকে ফলো করতে পারেন। লাইক হচ্ছে এই যে দেখেন এখানে আপনারা এখান থেকে এলিমেন্টস দেখতে পারেন, অ্যাট্রিবিউট দেখতে পারেন, হেডিং দেখতে পারেন, প্যারাগ্রাফ দেখতে পারেন। এখানে যে জিনিসটা আপনারা দেখতে পারেন এই যে টেবিল ট্যাগ, এটা খুব ব্যাকডেটেড একটা ট্যাগ। আমরা বর্তমানে এই ট্যাগটা ইউজ করবো না, স্পেশালি প্রজেক্টে তো আমি কখনো এই টেবিলটাকে ইউজ করবো না। আমরা অ্যাডভান্স সিএসএস এর মাধ্যমে আমাদের প্রজেক্টটা করব। সো এই এসটিএমএল-এর এই টেবিল ট্যাগটা আগে পূর্ববর্তী টাইমে যখন ডি বা স্পেন ট্যাগ রিলিজ হয়নি তখন ইউজ করা হতো, আরও 20 বছর আগের জিনিস বলতেছি। তখন এই টেবিল ট্যাগের মাধ্যমে ওয়েবসাইটের লেআউটটা বানানো হতো। সো এই টেবিল ট্যাগটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে যদি একটু আমরা দেখতে মানে বোঝার চেষ্টা করি, এই জিনিসটাকে কি বলে আমি একটু আপনাদেরকে বলি। এই জিনিসটাকে কি বলে? রো বলে, তাই না? ওকে, আর এই জিনিসটাকে বলা হয় কলাম, তাই না? সো রো হচ্ছে যে হরিজন্টালি কাজ করবে, আর হচ্ছে কলাম হচ্ছে যে না সরি হ্যাঁ ভার্টিক্যালি কাজ করবে। সো রো এবং কলাম চিনেন তো আপনারা? আচ্ছা, সো টেবিল ট্যাগটাও ঠিক এভাবে কাজ করে। আপনি যখন একটা টেবিল নিয়ে কাজ করবেন, ফার্স্ট হচ্ছে আপনাকে টেবিল ট্যাগটা লিখতে হবে। লেখার পরে এরপরে আপনাকে একটা রো নিতে হবে। কেন রো নিতে হবে? কারণ আপনি এই যে দেখেন এই জিনিসটা কিসে আছে, রো এর ভিতরে আছে না? এই তিনটা জিনিস বোঝা যায়, এই তিনটা জিনিস একটা রো এর ভিতরে আছে, তাই না? জি ভাইয়া। সো আমি এখানে লিখলাম টেবিল রো, রো লিখে এবার আমি লিখলাম কান্ট্রি, একটা হেডিং ট্যাগ লিখলাম রো এর ভিতরে। এই জিনিসটা হচ্ছে হেডিং, প্রত্যেকটা কলামের হেডিং হচ্ছে এগুলো, তাই না? তো আমি একটা হেডিং ট্যাগ লিখলাম, এর ভিতরে আমি লিখলাম ওকে কোম্পানি, তারপরে লিখলাম কান্ট্রি, তারপরে লিখলাম সিটি, তারপর লিখলাম কারেন্সি। হ্যাঁ, কান্ট্রি, সিটি, কারেন্সি, তিনটা লেখা আমি কন্ট্রোল দিয়ে সেভ করলাম। দেখেন আমার এটা কি রো আকারে আসছে না? ডিজাইন ভুলে যান, আমরা আজকে ডিজাইন শিখবো না, আমি জাস্ট আপনাকে এসটিএমএল শেখাচ্ছি। তো দেখেন এটা কি একটা রোতে আসছে না পুরো জিনিসটা? টেবিলের নিচে কোনটা বুঝতেছেন না? ফার্স্ট একটা টেবিল ট্যাগ নিলাম, টেবিলের ভিতরে একটা টেবিল রো নিলাম, টেবিল রোর ভিতরে একটা টেবিল হেডিং নিলাম। ওকে, ক্লিয়ার হাবিবা হক? ওকে, সো এবার এটা হেডিং মিন করে টিএইচ, হ্যাঁ টিএইচ হচ্ছে টেবিল হেডিং, লাইক হচ্ছে এই যে এটা H1 H2 এর মতো লাইক। আচ্ছা, এবার আমি হেডিং এর নিচে আমি এবার হচ্ছে ডেসক্রিপশন দেব, তাই না? এই প্রত্যেকটা হেডিং এর নিচে আমাকে এবার
ডেসক্রিপশন নিতে হবে। সো এই কান্ট্রি, এখন আমাকে কি করতে হবে তাহলে আবার আরেকটা রো নিতে হবে। কেন? কারণ এটাও তো একটা রো এর ভিতরে আছে, তাই না? এটাও তো একটা রো এর ভিতরে আছে। প্রত্যেকবার আমাকে কি করতে হবে, একটা রো নিতে হবে না? এটাও তো একটা রো এর ভিতরে আছে। সো আমি আবার একটা রো নিলাম, এর ভিতরে এবার আর আমি হেডিং দিব না, এবার আমি দিব ডেসক্রিপশন, কারণ আমি অলরেডি হেডিং একবারে হয়, তাই না? এই যে দেখেন এই লেখাটা কিন্তু একবারে আছে, হেডিং ট্যাগটা। এবার আমি এটার ভিতরে ডেসক্রিপশন দিব। আমি কান্ট্রি দিলাম সাপোজ বাংলাদেশ, ঠিক আছে? তারপরে হচ্ছে এরকম আমি আরো কিছু কান্ট্রি দেই, তারপরে দিলাম ইউএসএ, ইউকে। আমি একটা জিনিস মিস করছি, এখানে হচ্ছে আমাকে এই যে বাংলাদেশের এটা হচ্ছে সিটি কি ঢাকা, আর এটা বিডিটি হচ্ছে কারেন্সি হচ্ছে বিডিটি। এবার দেখেন সো কান্ট্রি নিচে চলে আসছে বাংলাদেশ, সিটি নিচে ঢাকা চলে আসছে, আর কারেন্সির নিচে বিডিটি। ডিজাইন নিয়ে আপাতত চিন্তা করেন না, কারণ ডিজাইন নিয়ে আমি এখনো কাজ শুরু করিনি, জাস্ট আপনার নর্মাল এস্টিমেটটা বোঝার চেষ্টা করেন। তাহলে আমি কি করলাম, ফার্স্ট হচ্ছে একটা টেবিল ট্যাগ নিলাম, এর ভিতরে একটা টেবিল রো নিলাম, টেবিল রোর ভিতরে আমি টেবিলের হেডিংগুলো দিলাম, দেন হচ্ছে আমি আরেকটা রো নিলাম, এর ভিতরে আমি হচ্ছে ডেসক্রিপশনগুলো অ্যাড করলাম প্রত্যেকটার নিচে নিচে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কাজ করতে করতে মনে থাকবে, বুঝতে পারছেন? মাত্র তো শুরু, ইনশাল্লাহ আগামী 3 মাসে মুখস্থ হয়ে যাবে। ভাইয়া যদি বর্ডার ইউজ করে যদি দেখাতেন তাহলে ভালো হতো। আমি তো আজকে সিএসএস এ যাব না, বর্ডার তো সিএসএস। ওকে, আমরা আজকে শুধু পিওর এস্টিমেট শিখব। ওকে, সো এবার হচ্ছে আমি আরেকটা রো নিলাম আরেকটা বোঝার জন্য। এবার আমি কান্ট্রির নাম দিলাম ইউএসএ, তারপরে হচ্ছে দিলাম ওকে। দেখেন এই যে আমার কিন্তু টেবিলটা হয়ে গেছে, তাই না? এই জিনিসগুলো নিয়ে আপনারা আপাতত চিন্তা করেন না, এই বর্ডার টর্ডার প্যাডিং মার্জিন এগুলো যারা জানেন না তারা না জানলেও সমস্যা নেই, যারা জানেন তারা আপাতত জাস্ট স্কিপ করেন। হ্যাঁ, আমি এখন ডিজাইনে যাচ্ছি না। তাহলে কি আপনাদের টেবিল ট্যাগটা ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এই যে আমি বললাম এই W3-তে আপনারা এস্টিমেলটা শিখতে পারেন। হ্যাঁ, লার্ন এস্টিমেলে গিয়ে আপনারা হচ্ছে যে জিনিসগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতে পারেন। যে দেখেন টেবিল ইউজ করেছে, টেবিল রো, তারপর হচ্ছে যে হেডিং দিয়েছে 3টা, তারপর হচ্ছে আবার টেবিল রোতে গেল, আবার হচ্ছে ডেসক্রিপশন দিল, আবার টেবিল রোতে গেল, আবার ডেসক্রিপশন। ট্রাই ইউজ করতে যান, এই যে দেখছেন চলে আসছে। এখান থেকে কোডটা নেন, নিয়ে কপি করে আপনার কোড এডিটরে নিয়ে এডিট করে দেখেন, বা এখান থেকে কোড রান করে দেখতে পারেন। লাইক হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এজ, এখান থেকে যে চেঞ্জ করেন, রান করেন, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে 40। সো এভাবে প্র্যাকটিস করবেন। ওকে, আমি যা দেখা যায় তা তো অবশ্যই শিখবেন, এর পাশাপাশি এখান থেকেও আপনারা প্র্যাকটিস, আমি রিসোর্স দিব, প্রত্যেক ক্লাসে একটা একটা করে নতুন রিসোর্স দিব, ওইগুলো আপনারা প্র্যাকটিস পারপাসে আপনাদের সাথে রাখবেন। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাই, টেবিলটা ইউজ করলাম, আমরা নতুন আরেকটা টপিকে চলে যাই। আমরা হচ্ছে এবার IMG ট্যাগ ইউজ করবো, মানে ইমেজ। কিভাবে আমি আমার ওয়েবসাইটে ইমেজ অ্যাড করতে পারি। সো আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। গুগলে গেলাম, ইমেজের নাম লিখলাম, ইমেজে চলে আসলাম, এখান থেকে আমি হচ্ছে ইমেজটা ডাউনলোড করবো। রাইট ক্লিক করলাম, সেভ ইমেজে ক্লিক করলাম, আমি আমার প্রজেক্ট ফোল্ডারে চলে যাই। মনে রাখবেন ইমেজটা অবশ্যই আপনার প্রজেক্ট ফোল্ডারে ডাউনলোড করতে হবে, অন্য জায়গায় ডাউনলোড করলে কিন্তু কাজ করবে না। প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আসলাম,
ইমেজের নাম দিলাম ফ্লাওয়ার, সেভ করলাম, করে আমি আমার প্রজেক্ট ফোল্ডারে গিয়ে দেখি ইমেজটা কি সেভ হয়েছে কিনা। ইমেজের এখানে এসে নামটা কপি করে, এটার স্পেলিং মিস্টেক হলে কিন্তু কাজ করবে না। দেখবেন এক্সটেনশন কি জেপেগ নাকি জেপিজি, এগুলো কিন্তু চেক করবেন। আপনি যদি জেপেগ এক্সটেনশন আছে কিন্তু ইউজ করলেন জেপিজি, তাহলে কিন্তু কাজ করবে না। প্রপারলি জিনিসটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে এবার হচ্ছে এই যে ইমেজে আসবেন। আপনি এখন আসছেন কোথায়, আপনার HTML-এ অ্যাড করতে চাচ্ছেন ইমেজ। সো জাস্ট হচ্ছে ইমেজটা একটা লেখেন, লেখার পরে কন্ট্রোল দিয়ে সেভ করেন, আপনার প্রজেক্টে চলে আসেন, রিলোড দেন, ইমেজ চলে আসছে। সো কীভাবে একটা ইমেজ ডাউনলোড করবেন এবং প্রজেক্টে অ্যাড করবেন বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, আপনি আবার এখানে আরেকটা অ্যাট্রিবিউট অন্য কোনো বলেন। অন্য ফোল্ডারে যদি ডাউনলোড করে ওখান থেকে অ্যাড করা যাবে না অন্য ফোল্ডার থেকে? আপনার প্রজেক্টের ভিতরে অন্য ফোল্ডার থেকে আপনি করতে পারেন। লাইক হচ্ছে আপনার এই প্রজেক্টের ভিতরে আপনি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করেন, এখানে আপনি একটা ইমেজ নামে ফোল্ডার রাখেন, সেই ফোল্ডারের ভিতরে ইমেজ রাখেন, তারপর আপনি করতে পারেন। মানে এটা আমরা আর একটু পরে দেখবো, এখনই না। ওকে, আপনি ফোল্ডারের ভিতরে রাখতে পারবেন, সমস্যা নেই। বাট মেক শিওর আপনার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যেন থাকে। প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আপনি যত ইচ্ছা তত ফোল্ডার ক্রিয়েট করে এর ভিতরে ফাইলটা রাখেন, দ্যাটস ওকে। বাট প্রজেক্ট ফোল্ডারের বাইরে রাখলে আপনার ইমেজটা কাজ করবে না। কাজ করবে তখন ওই পার্টটা আপনাকে দেখা দেবে, যেটা হচ্ছে আপনার জন্য প্রবলেম হবে। কারণ ইনডাইরেক্ট আপনি সার্ভারে প্রজেক্ট ফোল্ডারটা আপলোড করবেন। সো ইমেজটা যদি ফোল্ডারের ভিতরে না থাকে, অন্য কোথাও থাকে বাইরে, যতই আপনি পার্টটা দেখায় দেন সেটা কিন্তু পাবে না, ডিরেক্টরিটা পাবে না। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, সো আমি ইমেজ অ্যাড করলাম। সো এখানে আমি অল্টার ট্যাগের মাধ্যমে ফ্লাওয়ার লিখলাম, লিখে আমি সেভ করলাম, কিন্তু আমার এই ফ্লাওয়ার লেখাটা আসে না। তাহলে এই অল্টার ট্যাগের কাজ কি কেউ বলতে পারবেন? জি ভাইয়া বলতে পারবো। এটা হচ্ছে গিয়ে যে এক্স্যাক্টলি যখন মাউস পয়েন্টারটা আমরা ফ্লোরের উপর নিব তখন হচ্ছে কি এটা বলে দিবে যে এটা আসলে কি। এছাড়া অল্টারের ভিতরে যেটা লেখা থাকবে সেটা মাউস পয়েন্টারটা সেখানে নিলে দেখা যাবে যে এটা সেটা নামটা শো করছে। আচ্ছা, শো কিন্তু করতেছে না, বাট এটার অ্যাকচুয়ালি কাজ এটা না। অ্যাকচুয়ালি কাজ হচ্ছে অন্যটা। বলেন অ্যাকচুয়াল কাজ কি? আচ্ছা, এটা অ্যাকচুয়াল কাজটা হচ্ছে যখন এটা রিলোড নিতে যখন আর কি এটা লোড দিবে তখন আসলে ওখানে ফ্লোরটা লেখা থাকবে। আচ্ছা, হ্যাঁ, এবার ঠিক আছে। সাপোজ আপনি মনে করেন এখন তো আমরা অনেক স্পিড ইন্টারনেট ইউজ করি, 4G ইউজ করি বা 3G ইউজ করি। একটা সময় কিন্তু আমাদের ওয়েবসাইটে এত মানে বা আমাদের ইন্টারনেট কিন্তু এতটা ফাস্ট ছিল না। হ্যাঁ, আজ থেকে 10 বছর বা 12 বছর আগের কথা যদি বলি, তখন সাপোজ আপনি একটা ই-কমার্স ওয়েবসাইটে গেলেন বা Amazon.com-এ গেলেন, তো ওইখানে তো অনেক প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টে অনেক ইমেজ থাকে। সো কোনো কারণে সাপোজ কোনো একটা ইমেজ যদি লোড না নেয়, তখন যেন সে ইউজারকে মানে ভিজিটরকে যেন বোঝায় যে এই জায়গায় ফ্লাওয়ার নামে একটা ইমেজ আছে। একটু 1 সেকেন্ড হোল্ড করেন। ওকে, সো ফ্লাওয়ার নামে একটা ইমেজ যেন আছে এটা। সাপোজ আরেকটা জিনিস হচ্ছে, সাপোজ কোনো কারণে আপনার এক্সটেনশনটা ভুল আসলো, দেখেন এখন কিন্তু এখানে বোঝাচ্ছে যে আপনার ফাইলটা কারাপ্টেড হয়ে গেছে, বাট এখানে ফ্লাওয়ার নামে একটা ইমেজ ছিল। সো এটা হচ্ছে অল্টারটেকের আরেকটা কাজ। বাট অ্যাকচুয়ালি অল্টারটেকের মেইন কাজটা হচ্ছে এগুলো ছাড়াও আরেকটা মেইন কাজ হচ্ছে অল্টারটেকে, সেটা হচ্ছে এসইওর নাম শুনছেন আপনারা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কি ভাই? সো মনে করেন আপনি কোনো একটা ইমেজ আপলোড করলেন, হ্যাঁ, এই যে আমি ফ্লাওয়ার লিখে সার্চ দেওয়াতে এই ইমেজটা আসছে। কেন আসছে? কারণ এই ইমেজের অল্টারটেকে ফ্লাওয়ার কথাটা লেখা আছে। এই যে দেখেন, কোথাও না কোথাও ফ্লাওয়ার কথাটা লেখা আছে, দ্যাটস ওয়াই এই ইমেজটা এখানে শো করছে। সো মনে করেন এই এসইওর ক্ষেত্রে অল্টারটেকের এইভাবে আমার ইমেজের নামের সাথে অল্টারটেক দিয়ে ইমেজটার নাম দিয়ে দেওয়া হয়, যেন এই নাম দিয়ে সার্চ করলেও যেন আমার ইমেজটা পায়। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, আচ্ছা, সো আমরা ইমেজ ট্যাগের জিনিসটা বুঝলাম, ইমেজ ট্যাগের কাজ। এবার হচ্ছে আমরা আরেকটা জিনিস বুঝছি, সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? আচ্ছা, ইমেজে দেখেন এই যে SRC মানে হচ্ছে সোর্স, ইমেজটা কোথায় আছে তাকে বলে দিতে হবে। এখন ইমেজটা আছে কিন্তু আমার এই প্রজেক্ট ফোল্ডারের একবারে রুট ডিরেক্টরি,
রুট ডিরেক্টরি মানে হচ্ছে আমার এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরেই ঢুকলে ইমেজটা পাওয়া যায়, এটা কিন্তু আরেকটা কোনো ফোল্ডারের ভিতরে নাই, তার মানে এটা রুটে আছে। সো রুট ডিরেক্টরিতে যেহেতু আছে, আমার ইন্ডেক্স ফাইলটাও রুট ডিরেক্টরিতে আছে, ইমেজ ফাইলটাও রুট ডিরেক্টরিতে আছে। সো এখানে কোনো আগে ডিরেক্টরি থাকবে না, ডিরেক্ট ইমেজ ফাইলটার নাম দিয়ে দিলে আমার ইমেজটা পেয়ে যাবে। বাট আমার এই ইমেজটা যদি ইমেজ নামে কোনো ফোল্ডারের ভিতরে থাকতো তখন আমাকে ডিরেক্টরি দেখাই দিতে হতো। বুঝতে পেরেছেন সোর্স ট্যাগের কাজ কি? ওকে, এবার আমরা আরেকটা ট্যাগ শিখবো, সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দেখেন HREF হাইপার রেফারেন্স মানে হচ্ছে আপনার লিঙ্ক ট্যাগের কাজ কি। মানে হচ্ছে আপনি এখানে সাপোজ লিখলেন ক্লিকাস, হ্যাঁ, লিখে সেভ দিলেন, এই যে দেখেন ক্লিকাস, এখানে ক্লিক করতেছি কিন্তু কোথাও যাচ্ছে না, কারণ আমি ওকে বলি না এই লিঙ্কটা কোথায় যাবে। আমি এবার সাপোজ হ্যাশ দিলাম, রিলোড দেন, এবার ক্লিক করলে কিন্তু সে এই হ্যাশ লিঙ্কে চলে যাচ্ছে। এটা আমি জাস্ট বোঝার ক্ষেত্রে আমি সাপোজ এখানে আমার এই ফেসবুক গ্রুপটার লিঙ্কে দিই, এটা দিলাম। এবার আমি রিলোড দিই, দেখেন এই কিন্তু রিলোড হয়ে আমার ফেসবুকে চলে যাচ্ছে। বুঝতে পারছেন অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আচ্ছা সবাই তো ক্লিয়ারলি একটু বলবেন, কথা কেটে যাচ্ছে বেশি। আচ্ছা অ্যাঙ্কর ট্যাগে দেখেন, অ্যাঙ্কর ট্যাগের কাজটা হচ্ছে আপনার আচ্ছা বয়েজ ওকে ফ্রম ইউর সাইড, তার মানে সবারই ওকে। আচ্ছা অ্যাঙ্কর ট্যাগের কাজটা হচ্ছে আপনার কোনো একটা ইন্টার কানেকশন লিঙ্ক, মানে হচ্ছে আপনি এক পেজের থেকে আরেক পেজে যাচ্ছেন, সেই পেজের লিঙ্কটা হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে দেওয়া হয়, বা এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যেতে চাচ্ছেন। সো এখানে আমরা এই ক্ষেত্রে অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করি। এই অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং ট্যাগ হচ্ছে এভাবে লেখে, আর ক্লোজিং ট্যাগ রাখে, যে আমরা অলরেডি জানি একটা স্ল্যাশ দিতে হয়, আর এর মাঝখানে আমি আমার কন্টেন্টটা দিব, আর HRF এর মাধ্যমে আমি হচ্ছে আমার লিঙ্কটা অ্যাড করে দিব। সেটা হচ্ছে আমার পেজের লিঙ্ক হতে পারে, সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, যে কোনো লিঙ্ক হতে পারে। বুঝা গেছে? ওকে, এখন একটা জিনিস দেখেন, আমি এই অ্যাঙ্করটাকে ক্লিক করলে সে কিন্তু এই পেজে থেকে অন্য মানে অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে, বাট আমি এমনটা চাচ্ছি না। আমি চাচ্ছি এই অ্যাঙ্করটাকে ক্লিক করলে সে একটা নতুন ট্যাবে গিয়ে ওপেন হবে। তাহলে কি করব? তাহলে আমাকে এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এই অ্যাট্রিবিউটটা যদি আমি ইউজ করি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তাহলে এবার রিলোড দেন, দেখেন সে কিন্তু একটা নতুন ট্যাবে গিয়ে ওপেন হচ্ছে। সো বুঝতে পেরেছেন অ্যাঙ্কর ট্যাগ এবং এর অ্যাট্রিবিউটের কাজ? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, আচ্ছা যেহেতু আমরা অনলাইনে ক্লাস করছি, আপনাদের আমি চাচ্ছি একবারে ক্লাস নিয়ে ছেড়ে দিতে। আপনাদেরকে কোনো ব্রেক লাগবে 10 মিনিট বা 5 মিনিট? আচ্ছা ঠিক আছে। সো আমরা এবার নতুন একটা টপিকে আবার চলে যাই। আমরা অ্যাঙ্কর ট্যাগ দেখলাম, এবার হচ্ছে ভাইয়া ব্ল্যাঙ্ক ট্যাগটা একটু দেখানো। বুঝেছে? বুঝিনি। ব্ল্যাঙ্ক ট্যাগটা ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট, নট ট্যাগ। ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আপনি একটা ওয়েবসাইটের থেকে লিংকের মাধ্যমে অন্য একটা ওয়েবসাইটে যাবেন, বাট সেটা সেম পেজে না হয় নতুন একটা ট্যাবে যাবে, সেটাকে সেই কাজের জন্য আমরা এই ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউটটা ইউজ করি। টার্গেট লিখবেন, তারপরে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখবেন। ওকে, আবার দেখাই দিই। স্যার এটা কখন ইউজ করতে হবে? এটা সাপোজ আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের থেকে অন্য একটা ওয়েবসাইটে বা ওয়েব পেজে যাবেন, বাট সেটা সেম পেজে, মানে এই পেজে লোড না হয়ে একটা নতুন ট্যাবে গিয়ে ওপেন হবে, তখন আমি এই ট্যাগটা ইউজ করব। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই। আচ্ছা আমরা সবাই ফেসবুক ইউজ করি, তাই না? আচ্ছা ফেসবুকে ইউজ করার ক্ষেত্রে আমরা কি দেখি, যে ফেসবুকে একটা ফর্ম আছে, এটাকে একটা ফর্ম বলে। এখানে একটা ইমেল দিতে হয়, একটা পাসওয়ার্ড দিতে হয়, তারপর একটা বাটন দিতে হয়, দিলে তারপর আমরা ফেসবুকে লগ ইন করতে পারি। বাট এটার তো ফ্রন্ট এন্ড একটা ডিজাইন, তাই না? আর ব্যাক এন্ডে হচ্ছে এটা সার্ভারের সাথে কানেকশন। এই ফ্রন্ট এন্ড ডিজাইনটা পরে যাক, এই ফ্রন্ট এন্ডের HTML মার্কআপটা কিভাবে লাগে সেটা একটু আমরা দেখি। হ্যাঁ, এই টোটাল জিনিসটা লেখা হচ্ছে ফর্ম ট্যাগের মাধ্যমে। আপনি ফর্ম ট্যাগ লিখলেন,
দেখেন ফর্ম ট্যাগ লিখলাম, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। এর ভিতরে আমি একটা ট্যাগ লিখলাম ইনপুট। এটা কিন্তু শুধু সিঙ্গেল ট্যাগ, এটা কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, তাই না? ইনপুট ট্যাগ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, মাথায় রাখবেন। ইমেজ ট্যাগ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এদের কোনো ক্লোজিং ট্যাগ নাই। ঠিক সেম ভাবে ইনপুট ট্যাগও একটা সিঙ্গেল ট্যাগ। এখানে আমি লিখলাম, আচ্ছা এখানে একটু কিছু জিনিস বলে নেই। ওকে, অ্যাকশন এবং মেথড এগুলোর কাজ কি, জাস্ট জিনিসটা 30 সেকেন্ড বলবো, যদি বুঝেন ভালো, না বুঝলে কোনো সমস্যা নেই, জাস্ট স্কিপ করেন, কারণ এটা আপনার ডিজাইনে লাগবে না। অ্যাকশন এবং মেথডের কাজ, আপনি যখন ফর্মটা ডিজাইন করবেন আপনার টার্গেট কি থাকবে? অ্যাজ এ ওয়েব ডিজাইনার হয়তো আপনার টার্গেট হচ্ছে শুধু ডিজাইন করা, বাট অ্যাজ এ ব্যাক এন্ড ডেভেলপার, মানে যখন কেউ ব্যাক এন্ডে বা আপনারা ইন ফিউচারে যদি কখনো ব্যাক এন্ড ডেভেলপিং শিখেন, তখন এই ফর্ম ট্যাগটাকে ফাংশনাল করতে হবে, তাই না? যে কেউ একটা ইনফরমেশন দিলে সেটা ফিল আপ করার পরে সেই ডাটাগুলো যেন আমার সার্ভারে পৌঁছায় এবং আমার ইমেলের যেন আমি রিসিভ করতে পারি। এই কাজটা করার জন্য আমাকে এখানে অ্যাকশন এবং মেথডটা ইউজ করতে হয়। ব্যাক এন্ডে এই মেথডটাকে বলা হয় পোস্ট মেথড, আর অ্যাকশনটা বলা হয় যে পেজে গিয়ে ফর্মটা ভ্যালিডেশন হবে সেই পেজটাকে এখানে অ্যাকশন হিসেবে দিতে হবে। আর যে অ্যাট্রিবিউটটা আমি রিসিভ করবো সেটা হচ্ছে আমি নেমের মাধ্যমে ধরবো। লাইক হচ্ছে আমি ফুল নেমটা ধরতে চাচ্ছি ডাটাবেজে, সো নেমের মাধ্যমে ধরবো। আমি পাসওয়ার্ডটা ধরতে চাচ্ছি ডাটাবেজে, সো ওইখানে নেম দিব আমি পাসওয়ার্ড। ফুল নেম ধরতে চাচ্ছি, সেখানে নেম দেবো ফুল নেম। তারপর হচ্ছে ইমেল ধরতে চাচ্ছি, সেখানে নেম দেবো ইমেল বা হোয়াট এভার যেটা আমি দিই, সেটাকে আমি ফাংশনাল করার জন্য আমি ইউজ করবো। সো এই অ্যাকশন, মেথড, নেম এগুলো হচ্ছে আপনি যখন আপনার ফর্মটা ফাংশনাল করবেন ব্যাক এন্ড ডেভেলপিংয়ে, তখন আপনার কাজে লাগে। বাট অ্যাজ এ ওয়েব ডিজাইনার আপনার এটুকু না বুঝলেও হবে, জাস্ট আমি একটু বলে দেওয়ার জন্য বললাম। ক্লিয়ার? ওকে, সো এখানে আমি টাইপ দিলাম টেক্সট, কারণ আমার নামটার টাইপ হচ্ছে টেক্সট। এখানে দিলাম টেক্সট, দেওয়ার পরে দেখেন আমি এটাকে অফ করি, দেখেন এখানে একটা অপশন চলে আসছে, একটা ফর্ম কিন্তু চলে আসছে, তাই না? সেখানে আমি যে কোনো কিছু লিখতে পারি। এখন আমার তো আমার ভিজিটরকে বুঝাতে হবে সে কি লিখবে, তাই না? এই যে এরকম এখানে যেমন বলে দিয়েছে যে ইমেল অ্যাড্রেস লেখো বা ফোন নাম্বার, এরকম আমার ভিজিটরকে বলতে হবে যে কিছু একটা লেখো। সো এই লেখাটাকে আমার এখানে অ্যাট্রিবিউটটা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটে ভিজিটরকে বলবো তুমি এই ফর্মে ফুল নেমটা লেখো, ঠিক আছে? আমি আমার ফুল নেমটা এখানে লিখতে পারবো। দেন হচ্ছে কপি করলাম, এটা টাইপ দিলাম আমি ইমেল, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেখেন এখানে আমার ইমেল অ্যাড্রেস চলে আসছে, তাই না? তো আমি দুইটার ভিতরে একটু ব্রেক দিতে যাচ্ছি, তাহলে আমি কি করতে পারি, এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করি বা দুইটা ইউজ করি। দেখেন ব্রেক চলে আসলো। সো এই ইমেল দিলাম, এখানে এসে আবার আমি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, অটো কমপ্লিট অফ। এটা মানে কি, মনে করেন অনেক সময় আপনার ব্রাউজারের হিস্টোরিতে বা ব্রাউজারের ক্যাশে আপনি সাপোজ ফেসবুকে ঢুকলেন, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে তো ফেসবুকে লগ ইন করেন, বা আপনি আপনার ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকলেন, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইটে ঢুকেন, বা আপনি হচ্ছে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট কিনতে চান, তখন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকতে, বা আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে ঢুকছেন তখন একটা ইমেল। এই যে ইমেলগুলো আপনি বারবার দিচ্ছেন, এগুলো আপনার ব্রাউজারের হিস্ট্রিতে ক্যাশে গিয়ে সেভ হচ্ছে। সো অনেক সময় আপনার এটা যদি অটো কমপ্লিট অফ থাকে বা অফ না থাকে, তখন অনেক সময় এটা আপনাকে সাজেস্ট করে যে তোমার এই ইমেলগুলো সেভ আছে, এগুলোর মধ্যে কোনোটা কিনা। সো এটা যদি আপনি চান তাহলে আপনার এই অটো কমপ্লিট দেওয়ার দরকার নেই। বাট আপনি চাচ্ছেন যে না, আমাকে কোনো কিছু সাজেস্ট করবে না, সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে থাকবে, আমার ইমেল আমি যেটা দেবো সেটাই আমি শুধু এখানে লিখবো, কোনো আমাকে সাজেস্টিভ ইমেল দেখাবে না, তখন আমি অটো কমপ্লিট অফ এই অ্যাট্রিবিউটটা ইউজ করবো। ক্লিয়ার? ক্লিয়ার কেন অটো কমপ্লিট ইউজ করবো? স্যার অটো কমপ্লিট কখন ইউজ করবো একটু আরেকবার বলুন। লাইক হচ্ছে আমি ফেসবুকে ঢোকার সময় একটা ইমেল অ্যাড্রেস দিই, তারপর হচ্ছে আমি জিমেলে ঢোকার সময় একটা ইমেল অ্যাড্রেস দিই। এই যে ইমেলগুলো আমি বারবার আমার ব্রাউজারে দিচ্ছি, এই ইমেলগুলো আমার হচ্ছে আমার ব্রাউজারের হিস্টোরি বা হচ্ছে আমার ক্যাশ বা কুকিজে গিয়ে জমা হচ্ছে। সো জমা হতে হতে যখন আমি কোনো একটা ওয়েবসাইটে যাই, ওই ওয়েবসাইট কি করে, দেখা যায় আমার হিস্ট্রি বা ক্যাশে কোনো ইমেল আছে কিনা, সেই ইমেলটা আমাকে সাজেস্ট করে ফিল আপ করার জন্য। যদিও আমি ওটা চাই তাহলে আমি অটো কমপ্লিট অফ দিব না।
আর আমি যদি ওটা না চাই যে কোনো ইমেল সাজেস্ট করবে না, তাহলে আমি অটো কমপ্লিটটা অফ করে রাখবো। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আমি দিলাম ইমেল, আর একটা ইনপুট ট্যাগ দেই, এটা টাইপ দিলাম পাসওয়ার্ড, বেস হোল্ডার দিলাম পাসওয়ার্ড, মিরর দিলাম, দেখেন পাসওয়ার্ড চলে আসছে। আমি আমার নাম দিতে পারি, আমি আমার ইমেল অ্যাড্রেস দিতে পারি, আমি আমার পাসওয়ার্ড, দেখেন আমি এখানে একটা বানান ভুল করছি, এটা অফ করি, পাসওয়ার্ড লেখাটা ভুল হয়েছে। এবার দেখেন আমি এখানে কোনো কিছু দিলাম, হ্যাঁ, বাট যখন আমি পাসওয়ার্ডে কোনো কিছু দিই এটা কিন্তু শো করতেছে না, কারণ এটার টাইপটা আমি বলে দিছি পাসওয়ার্ড। সো এখানে এই কারণে আমার এই টাইপটা শো করতেছে না। বুঝতে পারছেন? হ্যাঁ, স্পেলিংটা ভুল ছিল, এখন ঠিক আছে। ক্লিয়ার? এটার এই জিনিসটা এভাবে দেখাচ্ছে কারণ আমি এখানে টাইপটা বলেছি পাসওয়ার্ড। এখন মনে করেন আমি সাপোজ এটাকে যদি আমি একটা নতুন একটা জিনিস দেখাই, হ্যাঁ, এটা বলা হয় ডেভেলপার টুলস, একটা মনোযোগ দিয়ে দেখবেন, এটা আপনার অনেক কাজে লাগবে। এটা এভাবে আপনি বাগ ফিক্সিং করতে পারবেন। আপনার ওয়েবসাইটে যাবেন, গুগল ক্রমে এটাকে বলা হয় ডেভ টুলস, আর আপনারা যদি কেউ মজিলাতে বা ফায়ারফক্সের ব্রাউজারে কাজ করেন ওটাকে বলা হয় ফায়ারফক্স। সো আমি গুগল ক্রমে কাজ করছি, রাইট ক্লিক করব, ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে এই যে তিনটা ডট দেখছেন এটাকে আমি এই যে দেখেন এই যে ডক টু বটমে ক্লিক করলাম, দেখেন এখন এটা আমার ব্রাউজারের নিচে চলে আসলো। সো এই পাশে আমি আমার HTML এর ট্যাগগুলো পাবো, আর এই পাশে যদি আমি আমার কোনো CSS করে থাকি সেই CSS এর কোডগুলো পাবো। সো এখানে একটা অ্যাঙ্গেল আছে, এটাকে যখন আপনি মানে সিলেক্টর বলে এটাকে যখন আপনি ক্লিক করবেন, এবার আপনি আপনার ওয়েবসাইটে যে জায়গায় রাখেন মাউস সেই জিনিসটা আপনি সিলেক্ট করেন। লাইক হচ্ছে আপনি পাসওয়ার্ডটা দেখতে চাচ্ছেন, ক্লিক করেন, দেখেন এই পাসওয়ার্ডে আপনাকে নিয়ে গেল। বা আপনি চাচ্ছেন এই হেডিং ট্যাগে, দেখেন এই যে হেডিং ট্যাগে নিয়ে গেল। আমি আবার পাসওয়ার্ডে চলে যাই, দেখেন আমি পাসওয়ার্ডে চলে গেলাম। এখানে এসে আমি যদি সাপোজ আমি কোনো একটা ওয়েবসাইটে ঢুকলাম, দেখলাম পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না, আমি এখানে এসে টাইপে যদি লিখি যে পাসওয়ার্ড না, টাইপটা টেক্সট, দেখেন এখন কিন্তু পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে। বুঝতে পারছেন ডেভ টুলস নিয়ে কিভাবে কাজ করবেন? স্যার এটা কি ওই যে ইনস্পেক্ট এলিমেন্ট হচ্ছে? জানলে ভালো, না জানলে মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, ইনস্পেক্ট এলিমেন্টের মাধ্যমে কাজ করে। আবার দেখেন, খুলে একটু দেখাবেন। আপনি আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে রাইট ক্লিক করবেন মাউস থেকে, এই যে দেখেন ইনস্পেক্ট, অথবা আপনি ডিরেক্ট Ctrl+Shift+I ক্লিক করলেও হবে। ইনস্পেক্টে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার ব্রাউজারের নিচে দেখবেন এই যে একটা নতুন এক্সটেনশন চলে আসছে। আপনি ইচ্ছা করলে এটাকে ডানে বামে নিতে পারেন, লাইক হচ্ছে এই যে এই পাশে নিতে পারেন, এই যে তিনটা ডটে ক্লিক করেন, এটাকে আলাদা করে নিতে পারেন, বা এটাকে লেফট সাইডে নিতে পারেন, বা এটাকে বটমে, নর্মালি বটমে রাখাটাই ভালো। এবার আপনি এসে এই সিলেক্টর বাটনে ক্লিক করে আপনি যে জিনিসটা সিলেক্ট করতে চাচ্ছেন, মানে যে জিনিসটা দেখতে চাচ্ছেন সেটাকে ক্লিক করেন। আপনি চাচ্ছেন H1 ট্যাগটাকে দেখতে, ক্লিক করেন, দেখেন আপনাকে H1 ট্যাগে নিয়ে যাচ্ছে। এই লেফট সাইডে হচ্ছে আপনার HTML এর ট্যাগগুলো পাবেন, আর রাইট সাইডে হচ্ছে আপনার কোনো যদি CSS থাকে বা CSS ডিজাইন থাকে সেগুলো পাবেন। বর্তমানে আমি কোনো CSS ইউজ করি না, যার সাথে কোনো CSS এর কোড নেই। আবার আমি সিলেক্ট করলাম, আবার আমি নিচে চলে গেলাম, দেখেন এই যে ইনপুট টাইপ টেক্সট, এখান থেকে এটা যদি পাসওয়ার্ড থাকে বা আমি এটাকে যদি রিলোড দেই, সিলেক্ট করলাম, দেখেন এটা কিন্তু পাসওয়ার্ডে আছে। আমি এখন কিছু একটা লিখি এখানে, হ্যাঁ দেখা যাচ্ছে না, বাট আমি এটা টাইপটা যদি চেঞ্জ করে টেক্সট দেই, দেখেন এখন কিন্তু আমি এই পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি। সেভাবে কিন্তু আমরা পাসওয়ার্ডটাও বের করতে পারি, যদি এটা আপনারা করবেন না এভাবে, হ্যাঁ। বাট আমি জাস্ট দেখালাম কিভাবে ইনস্পেক্ট এলিমেন্ট বা গুগল ক্রমের ডেভ টুলসটা ইউজ করতে হয়। ওকে, ইনস্পেক্ট এলিমেন্ট কি মানে মজিলা ফায়ারফক্স না গুগল ক্রোমে থেকে দেখতে হবে? ইনস্পেক্ট এলিমেন্ট মজিলা ফায়ারফক্সও পাবেন, গুগল ক্রোমও পাবেন। মজিলাটাকে বলা হয় ফায়ারবেস আর গুগল ক্রোমটাকে বলা হয় ডেভ টুলস। মাইক্রোসফট এজও পাবেন, ওটাকেও ডেভ টুলস বলা হয়। বুঝতে পেরেছেন? ওকে, যে মজিলা ফায়ারফক্স এটাকে কি বলা হয় স্যার? ফায়ারবেস।
ফায়ারবেস হ্যাঁ আর গুগল ক্রোমে স্যার ডেভ টুলস। জি স্যার বুঝলাম না। ডেভ টুলস ডেভেলপার টুলস, ইনস্পেক এলিমেন্টও বলে, আবার অনেকে ডেভ টুলসও বলে। দেখছেন ক্রোম ডেভ টুলস, বুঝতে পেরেছেন এবার? টুলস হ্যাঁ আচ্ছা, So, এই পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার মোটামুটি ফর্মটা? আচ্ছা, এখানে আমি আবার একটা বাটন ইউজ করি, এখানে আমি দিলাম ইনপুট, এটার টাইপটা আবার সাবমিট, কারণ আমি আবার এখানে ডাটা সাবমিট করব। আর এখানে এসে আমি প্লেস হোল্ডার দিব না, এখানে এসে আমি ভ্যালু দিব, লাইক হচ্ছে সাবমিট বা সেন্ড বা লগ ইন, যেটা দিতে চাই এগুলো দিলাম। দেখেন সাবমিট বাটন চলে আসছে। এটার আগে আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই। ওকে, দেখেন এই যে সাবমিট চলে আসছে। ওকে, সাবমিট বাটনটা চলে আসছে। এখন এটা কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ইনপুটে যখন কোনো ফরম্যাট ডাটা ইনফরমেশন ইনপুট অ্যাড করবেন, মানে তখন এটার টাইপটা হবে সাবমিট। ঠিক আছে? কেন? দেখেন আমি এটার টাইপটা সাবমিট লিখলাম, এখন আমি কোনো একটা ডাটা ফিল আপ করি, লাইক কিছু একটা ফিল আপ করি, করে আমি দেখেন সাবমিট বাটনটা ক্লিক করার পরে, আচ্ছা এখানে বলতেছে আমি ইমেল অ্যাড্রেস দিই নাই ঠিক মতো। ওকে, যখন ক্লিক করলাম দেখেন একটা রিলোড দিচ্ছে, তাই না? সাবমিটে ক্লিক করার পরে কি একটা রিলোড দিছে না? ওকে, সো এটা মনে রাখবেন, আপনার ফর্মের ভিতরে বাটনের টাইপটা হচ্ছে সাবমিট, ইনপুট বাটনের টাইপটা সাবমিট। আর নর্মাল বাটন লিখবেন হচ্ছে এইভাবে, যে বাটন, এটার টাইপটা হবে বাটন, এটা হচ্ছে নর্মাল বাটন, আর এটা হচ্ছে সাবমিট বাটন। দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে সাবমিট বাটনের টাইপ হচ্ছে সাবমিট, আর নর্মাল বাটনের টাইপ হচ্ছে বাটন। মনে থাকবে? ওকে, আচ্ছা, সো আমরা যদি এই ওয়েবসাইটটা যাই, এই ওয়েবসাইটে একটা মজার জিনিস দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো ইউজ করলো, ইমেজ, এখানে দেখেন এই যে ইউআরএল ইউজ করলো, বা অন্য পেজে যদি আমরা যাই, এই যে দেখেন একটা হেডিং ট্যাগ ইউজ করলো, একটা পি ট্যাগ ইউজ করলো, আবার হেডিং ট্যাগ, একটা পি ট্যাগ, তারপর হচ্ছে এই যে একটা বাটন ইউজ করলো, আবার H4 ট্যাগ ইউজ করলো, তারপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলো। সো এইখানে এই ওয়েবসাইটে যা ট্যাগ ইউজ করছে স্টেপলে, তার 70% ট্যাগ আপনাদের আজকে মোটামুটি শেখা হয়ে গেছে, ধরে নেন 70% ট্যাগ আপনাদের শেখা হয়ে গেছে। ঠিক আছে? এখন এই জিনিস কি আমি আজকে শিখবো না, আমরা প্রতিদিনই এই সেম জিনিসে শিখবো, বাট নতুন নতুন জিনিস অ্যাড হবে। ক্লিয়ার? ধরে নেন 70%, কারণ আমরা যখন সিএসএস এ যাব তখন আমরা সিএসএস দিয়ে সব কাজ করে ফেলতে পারবো। হ্যাঁ, একদিনে মনে করেন 70% ট্যাগ শেষ, কারণ অ্যাকচুয়ালি আপনি একটা ওয়েবসাইটে গেলে এই ট্যাগগুলোই ঘুরে ফিরে পাবেন, এটারই ঘুরে ফিরে ট্যাগ পাবেন, এখানে এপি ট্যাগ, বি ট্যাগ এগুলোই পাবেন, লিস্ট আইটেম পাবেন, ইমেজ ট্যাগ পাবেন, অ্যাঙ্কর ট্যাগ পাবেন, বাটন ট্যাগ পাবেন, ফর্ম ট্যাগ পাবেন, এগুলি ঘুরে ফিরে পাবেন। এখানে দেখেন আজকে আপনি অলমোস্ট 30-40টা ট্যাগ শিখে পাচ্ছেন। এইগুলো প্রত্যেকটা একটা সিঙ্গেল ট্যাগ, যে 1 2 3 4 5, এখানে 6টা, এখানে আরও আছে, এর ভিতরে অনেক ট্যাগ আছে। মুখস্থ হওয়ার দরকার নেই, কাজ করতে করতে মুখস্থ হয়। আরিফিন ওপি, ক্লাসে যখন আমি লেকচার দিই তখন কি মনোযোগটা অন্যদিকে থাকে? ওরিয়েন্টেশন ক্লাস না ভাই, ভিডিওটা আমার আপনার ভাই আমার পরে প্র্যাকটিসের জন্য ছেড়ে দিচ্ছি।
ওরিয়েন্টেশন ক্লাসও বলেছি প্রত্যেকটা ক্লাসে ভিডিও রেকর্ড করা হবে, আজকেও বলেছি প্রত্যেকটা ক্লাসে ভিডিও রেকর্ড পাবেন। আচ্ছা জি ভাই, শোনাবার জন্য। হ্যাঁ আচ্ছা, আজকের ক্লাসের কন্টেন্ট ছিল এগুলোই, বাট আজকে আমাদের আরো বেশ কিছু কাজ আছে, আমরা ওই কাজগুলো করব। তারপরে আপনাদের এই যে আপনারা এই ট্যাগগুলো শিখলেন, হ্যাঁ এই ট্যাগগুলো শিখে আপনাদের কাজ হচ্ছে কাল নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনারা একটা রেজুমে বানাবেন, পার্সোনাল রেজুমে বানাবেন এই ট্যাগগুলো ইউজ করে। আপনি যদি সিএসএস ইউজ করতে চান ইটস টোটালি আপ টু ইউ, আর যদি না ইউজ করতে পারেন দেন ইটস ওকে, নো প্রবলেম। এর জন্য আপনার কোনো মার্কস কাটা যাবে না। আপনি একটা রেজুমে বানাবেন, হ্যাঁ রেজুমে মানে হচ্ছে সিবি। কিভাবে বানাবেন আমি বলি, এটা ইমেজ থাকবে, এখানে পার্সোনাল ডিটেলস থাকবে, এখানে হচ্ছে আপনার এডুকেশন ডিটেলস থাকবে, এখানে হচ্ছে আপনার আদার ডিটেলস গুলো থাকবে। এভাবে এই যে HTML ট্যাগ ইউজ করে আপনি একটা কমপ্লিট সিভি বানিয়ে নিয়ে আসবেন, পারবেন? জি ভাই ইনশাআল্লাহ। বক্স তো আমি জাস্ট দেখানোর জন্য দেখছি, আপনি এখানে লেখেন না, এই যে বক্সের ভিতরে আপনি লিখবেন, বক্স লাগবে না, আপনি এখানে আপনার ডিটেলস গুলো লেখেন না। হ্যাঁ এভাবে লেখেন, এভাবে লেখেন, তাহলে তো হইল। তারপরে এখানে আপনি 1 তারপরে 2 3 এভাবে দিয়ে লেখেন, তাহলে তো হয়ে গেল। বা এভাবে লেখেন, হ্যাঁ জাস্ট হচ্ছে প্র্যাকটিস করার জন্য। এবার লেখার পরে এই জিনিসটা কমপ্লিট করে কোথায় দিবেন, তাই না? এটা একটা কোশ্চেন। গিটহাব অ্যাকাউন্ট আছে? গিটহাব অ্যাকাউন্ট আছে? না ভাইয়া না। সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কয়জন আছেন? হ্যাঁ আমি। সিএসসি ব্যাকগ্রাউন্ড গিটহাব অ্যাকাউন্ট নাই? হ্যাঁ কোডপিন আছে। স্ট্যাক ওভারফ্লোতে অ্যাকাউন্ট আছে? কোডপিন আছে ভাইয়া। আচ্ছা কোডপিন আছে, বাট ভালো গিটহাবটা করবেন, গিটহাব বা হচ্ছে নেটলিফে যেটা করেন। আমি গিটহাবটা দেখাই আপনাদের। গিটহাব কেন ইউজ করবো? গিটহাব হচ্ছে আমি আমার ওয়েবসাইটগুলোকে হোস্ট করার জন্য, স্পেশালি আমার ফ্রন্ট এন্ডের ওয়েবসাইটগুলো শুধুমাত্র আমি গিটহাবে হোস্ট করতে পারবো, স্ট্যাটিক ওয়েবসাইট ব্যাকএন্ডগুলো পারবো না। হ্যাঁ সো গিটহাবে আমরা হচ্ছে www.github.com এ আসবো, এখানে এসে আমাকে হচ্ছে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আমার কি কি ইনফরমেশন লাগবে? আমার নাম, ইমেল, পাসওয়ার্ড। আমার অলরেডি এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আমি সাইন আপে যাবো না, আমি সাইন ইনে চলে যাই ডাইরেক্ট। সাইন ইনে চলে আসলাম, ঠিক আছে? গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো? ফেসবুক অ্যাকাউন্ট যেমন ক্রিয়েট করেন, www.github-এ যাবেন, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দিবেন, ভেরিফাই করবেন, দ্যাটস ইট। করার পরে জি ভাইয়া করা যাবে। ওকে, অ্যাকাউন্ট করার পরে এটা হচ্ছে আপনার গিটহাবের ড্যাশবোর্ড আসবে। এখানে এসে আপনাকে কি করতে হবে? এখানে এসে যে দেখেন এই যে প্লাস একটা সাইন আছে, হ্যাঁ এখানে এসে আপনাকে এই নিউ রেপোজিটরি এটা ক্লিক করবেন। খুব মনোযোগ দিয়ে দেখেন, ভিডিও হচ্ছে, ভিডিও দেখে আরেকবার দেখে নেবেন। এখানে এসে আপনি লেখেন রেজুমে 167, আমি এভাবে লিখছি, আপনি আপনার নামে লেখেন মাই ফার্স্ট সিভি, মাই ফার্স্ট ওয়েবসাইট বা পার্সোনাল সিভি, যেটা ইচ্ছা সেটা লেখেন। এরপরে মনোযোগ দিবেন, এখানে আপনি কোনো ডেসক্রিপশন লিখতে থাকলে লিখতে পারেন যে আপনি কি কি ইউজ করছেন। আমি এখানে লিখলাম শুধু HTML CSS ইউজ করছি, এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। বাট এটা কিন্তু অবশ্যই পাবলিক থাকতে হবে, প্রাইভেট থাকলে কিন্তু দেখতে পারবো না। এটা বাই ডিফল্ট পাবলিকে থাকবে, পাবলিকে রাখবেন। দেন হচ্ছে এখানে রিডমি ফাইলটা সিলেক্ট করে দিবেন, তারপরে হচ্ছে এখানে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করবেন। সো ফার্স্ট হচ্ছে প্লাস দিব, নিউ রেপোজিটরিতে যাব, এখানে রেপোজিটরি নেম দিব, পাবলিক রাখবো, রিডমি ফাইল দিব, রেপোজিটরি ক্রিয়েট করব। ক্লিয়ার? ওকে, রেপোজিটরি ক্রিয়েট করার পরে এখানে আসবো, আসার পরে এবার হচ্ছে আমি ফাইল আপলোড করব। এখানে এই যে দুইটা ফাইল আসছে না, এই দুইটা ফাইলকে আমি কি করব?
সিলেক্ট করব, এই যে মাউসে দুইটা একসাথে সিলেক্ট করে ড্র্যাগ করব। ভাইয়া স্ক্রিন তখন হয়ে গিয়েছিল আর কপটা কাটতে বুঝে না? কেটে গেছে ভাই ভিডিওটা, অনেক কেটে গেছে ভাই ভিডিও। আচ্ছা ভিডিও হচ্ছে, সমস্যা নাই, রেকর্ডিং হয়ে আছে, গিয়েছিল। রেকর্ডিং এ আছে, সমস্যা নাই। আমি আবারও দেখা দিচ্ছি, কথা ইয়া এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা একটা জিনিস একটু ক্লিয়ার হয়নি আপনাদের, আপনারা লাইভ ক্লাসে অনেক সময় যদি আমার ভয়েস নাও শুনতে পান বা কেটে যায়, ডোন্ট ওয়ারি, আপনাদের ভিডিওতে কিন্তু প্রপারলি থাকবে জিনিসটা, কারণ ভিডিও আমার ইন থেকে হচ্ছে। ওকে, ওইখানে কোনো ঝামেলা থাকবে না। তো মাঝে মাঝে এই টেকনিক্যাল প্রবলেমগুলো ভিডিও থেকে ফিক্স করবেন, তারপরেও প্রবলেম থাকলে পরবর্তী ক্লাসে বলবেন। ওকে, সো আপনাদের যে ক্লাস ভিডিওটা হচ্ছে, এটার মেনলি দেওয়ার রিজনটাই হচ্ছে এই কারণে, যে এই কারণে যদি কোনো আপনাদের, যেহেতু আমার এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে, সো একই সাথে অনেকগুলো কাজ হচ্ছে, মাঝে মাঝে ফ্রিজ হতে পারে, মাঝে মাঝে কেটে যেতে পারে, আমার ইন থেকে হতে পারে, আপনার ইন থেকে, বাট আমাদের যে ভিডিওটা হচ্ছে ওইখানে আপনি প্রপারলি পাবেন, ওইখানে আপনার কোনো ঝামেলা হবে না। ওকে ওকে, আচ্ছা এখানে আসার পরে এবার হচ্ছে আমার এই দুইটা ফাইল আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি এই যে ড্রপ করে দিলাম। একটু অপেক্ষা করতে হবে দুইটা ফাইল আপলোড হওয়ার জন্য। এই যে আপলোড হয়ে গেছে, তারপরে দেখেন এখানে লেখা আছে কমিট ডিরেক্টলি টু মেইন ব্রাঞ্চ, এটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, এটা যদি না সিলেক্ট থাকে তাহলে কিন্তু কাজ করবে না। সো এটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে কমিট করবেন। কমিট করার পরে এবার হচ্ছে আপনাকে চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে একটু নিচে আসেন, আসার পরে দেখেন এখানে লেখা আছে এখানে চেক আউটে গেলাম, সেটিংস থেকে আবার একটু ব্যাক করি। আমি সেটিংস থেকে কোথায় আসলাম, এই যে গিটহাব পেজে, এটা অ্যাকচুয়ালি নতুন আপডেট নিচ্ছে, আগে এটা এখানেই ছিল। সো আমি চেক আউট হেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এটা নাম আছে, এটাকে আমি মেইন ব্রাঞ্চ হিসাবে সিলেক্ট করে দিলাম। মেইন ব্রাঞ্চ হিসাবে সিলেক্ট করে আমি সেভ করলাম। সেভ করার পরে আমার একটা ফাইল আসছে, এটাকে আমি ওপেন করলাম। দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না, এই ফাইলটা আমি কপি করে ইনকগনিটোতে যাই, কিচ্ছু আসে নাই। এবার আমি যে নামে ফাইলটা ক্রিয়েট করছি সেই নাম দিয়ে সার্চ দিই, আসে নেই। বাট একটু অপেক্ষা করেন 1-2 মিনিট, কারণ এটা সার্ভারে আপলোড হতে একটু সময় লাগে। আপনার এই লিঙ্কটা আপনি আমার অ্যাসাইনমেন্ট শিটে দিবেন, এটাই হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। বুঝতে পেরেছেন? এই লিঙ্কটাই আপনার কাজ করবে, এটা হচ্ছে সার্ভারে আপ হতে একটু সময় নিচ্ছে। বুঝতে পেরেছেন? গিটহাব ফ্রি, কোনো সমস্যা নেই, আনলিমিটেড। রাজা করিম। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন গিটহাবে কিভাবে একটা ওয়েবসাইট হোস্ট করবেন? ভিডিও দেখে আরেকবার দেখে নেবেন। সাবমিটে দেওয়ার পরে কি করতে হবে? কোনটা সাবমিটে দেওয়ার পরে? আচ্ছা, এই যে এই জিনিসটা করার পরে, এই যে এটাকে মেইন ব্রাঞ্চ হিসেবে সিলেক্ট করার পরে দেখবেন এই যে একটা লিংক ক্রিয়েট হয়ে গেছে। এটারও আগে স্যার, এটার আগে হচ্ছে এই যে এখানে যাবেন গিটহাব পেজে, এখান থেকে চেক আউট হেয়ারে যাবেন। এখানে গেলে আপনি দেখবেন এটা আপনারটায় নাম থাকবে, তখন এটাকে মেইন ডিরেক্টরিতে সেভ করে দেবেন। এই যে এটা থাকবে, নর্মালি আপনারটাতে থাকবে হচ্ছে নাম, এটাকে মেইন হিসেবে সিলেক্ট করে তারপরে সেভ করলে এই লিঙ্কটা চলে আসবে। এই লিঙ্কটা চলে আসলে একটু অপেক্ষা করবেন, index.html আসতে একটু সময় লাগবে, কারণ হচ্ছে এটা সার্ভারে আপলোড একটু সময় লাগবে। এই লিঙ্কটা এবার কপি করে কোথায় দিবেন, তাই না? কপি করে এটা আমি একটু দেখা দিচ্ছি।
যে অ্যাসাইনমেন্ট শিট, আপনাদেরকে সাথে আমি লিঙ্কটা শেয়ার করছি। পোস্ট করলাম, এই যে এই লিঙ্কে যাবেন, হ্যাঁ অ্যাসাইনমেন্ট শিটে যাবেন। আচ্ছা এটাকে আমি অ্যানাউন্সমেন্ট করে দিই, মার্কেস অ্যানাউন্সমেন্ট। সো অ্যানাউন্সমেন্ট ট্যাবে গেলে আপনি হচ্ছে লিঙ্কটা খুঁজে পাবেন, এই যে অ্যাসাইনমেন্ট শিট, এটাকে আমি প্রিন্ট আউট করে দিই। এবার আপনি এই লিঙ্কে এসে আপনার নামের পাশে যে নামে আছে সেই নাম, যদি আপনার নাম না থাকে আমাকে মেইল করেন, আমি অ্যাড করে দিব। এখানে এসে রাইট ক্লিক করে এই যে কমেন্ট, এখানে হচ্ছে আপনার লিঙ্কটা পেস্ট করবেন, কমেন্ট করে দেবেন। দেখেন আমি জাস্ট কমেন্ট করে আবার এখানে ক্লিক করেন না, তাহলে কিন্তু চলে যাবে। দেখেন ক্লিক করলে কিন্তু চলে যাবে। জাস্ট হচ্ছে আপনার নামের পাশে আসবেন, এসে কমেন্টে ক্লিক করবেন, ক্লিক করে সরি এটা না, আপনার গিটহাব লিঙ্কটা এটা কপি করবেন, কপি করে পেস্ট করবেন, এই যে কমেন্ট, দ্যাটস ইট। তারপর আমি হচ্ছে আপনার লিঙ্কটা চেক করতে পারবো। ওকে, এভাবে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ভাইয়া ওই যে GitHub থেকে যে লিংকটা পাবো ওটার পাশে স্ল্যাশ দিয়ে কি index.html এই জিনিসটাও লেখা লাগবে? হ্যাঁ হ্যাঁ লেখা লাগবে, না লিখলে অনেক সময় কাজ করে না। এটা হোম পেজ নর্মালি index.html লিখলে এটা কাজ না লিখলেও হয়। সাপোজ আপনি আপনার ফাইলটা যদি এমন রাখেন home.html তাহলে লিখে দিতে হয়, বাট এই index.htmlটা দেবেন। যদি ইন্ডেক্স থাকে index.html লিখে দেবেন, বা আপনার ফাইল যে নামে থাকবে সেই নাম। আমার ফাইলটার নাম হচ্ছে index.html, দ্যাটস ইট। বাট এটা যে সবসময় index.html এমন, এখন আমার ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স না রেখে আমি অন্য কিছু নামে রাখলাম, তখন ওই নামে দেবেন। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে আপনারা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট আপলোড করবেন। আর আরেকটা প্রসেস আছে, সাপোজ হচ্ছে আপনি গিটহাবে কোনো কারণে কাজ করতেছেন না, গিটহাবে কাজ না করলে ট্রাই করবেন, চেষ্টা করবেন, ইউটিউব করবেন, গুগল করবেন, ক্লাসমেটের হেল্প নেবেন। তারপরও দেখেন যে না এখন তো হচ্ছে না, তাহলে গুগল ড্রাইভে যান, এখানে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, নাম লেখেন আপনার নাম, লাইক হচ্ছে আপনার নাম হচ্ছে এরকম, লিখে ফোল্ডারটা ক্রিয়েট করেন, এখানে ফাইল দুটো আপলোড করেন। সরি, ফাইল দুটো এইভাবে আপলোড না করে এটাকে জিপ করে আপলোড করেন, এই যে কম্প্রেস, ওকে জিপ, এই জিপ ফাইলটা আপলোড করেন। ফাইল আপলোড করা দরকার নেই। ওকে, জিপ ফাইলটা আপলোড করলে হবে, এটাকে ডিলিট করে দিন, দ্যাটস ইট। এবার হচ্ছে আপনি এই লিঙ্কটাকে, এই যে গেট লিঙ্কে যাবেন, এটাকে অবশ্যই আপনাকে এনিওয়ান উইথ দিস লিঙ্ক ভিউ মোডে রেখে লিঙ্কটা কপি করবেন, দেন সেমভাবে আপনার অ্যাসাইনমেন্ট শিটে আসবেন, আপনার নামের পাশে সেখানে লিঙ্কটা দিয়ে দিবেন কমেন্ট করে, ঠিক আছে? কমেন্ট, দ্যাটস ইট। আবার অন্য জায়গায় দিয়েন না, হ্যাঁ, তাহলে কিন্তু কাউন্ট চেক করবো না। বাট এই রিজলভে ক্লিক করলে কিন্তু চলে যাবে, রিজলভে ক্লিক করবেন না। জিনিসগুলো বারবার বলার একটা রিজন, এই ভুলগুলো সবাই করে, আপনারা যেন না করেন। ওকে, সো এইভাবে আপনি আপনার লিঙ্কটা দিবেন। এটা হচ্ছে একবারে না পারলে, আর এভাবে দিলে অ্যাকচুয়ালি আমি অ্যাসাইনমেন্ট চেক করতে আমার জন্য একটু ডিফিকাল্ট, কারণ ডাউনলোড করে আবার চেক করা, সো এতে করে আমাদের টাইম নষ্ট হয়। এগুলো পরে আমার হয়তো
অন্য ক্লাসের টাইমের বাদে অন্য টাইমে দেখবো আমি যারা ড্রাইভে দেবেন। সো লিঙ্কে দিলে আমি ক্লাস টাইমে দেখে আর কি সলিউশনটা দিতে পারবো। সো সবাই গিটহাবে ট্রাই করেন, চেষ্টা করবেন, না পারলে গ্রুপে পোস্ট করেন, দরকার হলে আমি নেক্সট ক্লাসে আবার দেখাই দেবো। ক্লিয়ার? নিজের হোস্টিং দিয়ে করেন, সমস্যা নেই যদি থাকে। ভাই আমার হোস্টিং আছে, ওখানে যদি যাই তাহলে হবে না? ইটস ওকে। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের টপিকস, বাট আমাদের এখনো কিছু জিনিস বাকি আছে, একটু আমরা দেখি আবার। সেটা হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটু ভিডিওটা অফ করি। আমাদের ক্লাসের টপিক শেষ, বাট আমাদের এখনো ক্লাস বাকি আছে অন্য টপিকসে।